যেদিন আমার সঙ্গে এই ঘটনাটি ঘটে সেদিন আমি এবং আমার ওস্তাদ বান্দরবনের লামা থেকে কিছু মাল নিয়ে ঢাকার দিকে ফিরছিলাম। ওই অঞ্চলটা বেশ শুনশান এবং ফাঁকা থাকে এবং পাহাড়ি অঞ্চল, যেহেতু পাহাড়ি অঞ্চল রাত্রেবেলা আমাদের আসতে খানিকটা ভয় লাগে। আমি ততদিনে ড্রাইভিং অনেকটা শিখে গিয়েছি। আমার বয়স তখন 18 কি 19 বছর ছিল। ওস্তাদ ম্যাক্সিমাম টাইম আমাকে দিয়ে ড্রাইভিং করাতেন, আর হেল্পারি যত কাজ সব আমাকে দিয়ে করাতো। তো ততদিনে আমি একজন পাকা ড্রাইভার হয়ে উঠেছি। আমার বয়স যখন 15 বছর, তখন থেকে আমি ওস্তাদের হয়ে কাজ করি এবং তার সঙ্গেই সমস্ত ড্রাইভিং এবং সমস্ত কিছু শিখেছি। এবং ট্রাক ড্রাইভিংয়ে আমার একটা অন্যরকম দক্ষতা চলে এসেছে, আর ততদিনে আমার ড্রাইভিং লাইসেন্সও চলে এসেছে, যার কারণে ওস্তাদ আমাকে দিয়ে গাড়ি চালাতে তেমন ভয় পেতেন না। ওস্তাদ আমাকে রাত্রেবেলা গাড়ি চালাতে দিয়ে নিজে ভিতরে ঘুমাতেন। আমার গাড়ি চালাতে বেশ ভালোই লাগতো। এরকম একটা ট্রাক চালানোর স্বপ্ন অনেকদিন থেকে আমি দেখি, যার কারণে সেদিন লামা থেকে মাল লোড করে ঢাকার দিকে আসতে শুরু করেছিলাম। আমাদের ট্রাক ভর্তি ছিল আনারসগুলো ঢাকার কারওয়ান বাজারে আমাদেরকে ডেলিভারি করতে হবে। সেখানে আমাদের পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি সকাল 7টা-8টা বাজবে। তো আমাদেরকে খুব দ্রুত যেতে হবে, কারণ 10টার পরে মূলত রাস্তাঘাটে ট্রাক ঢুকতে দেয় না। সেটা আমাদের ভোর হওয়ার আগেই ওইখানে পৌঁছাতে হবে। তো যেমনটা আমি গাড়ি চালাচ্ছিলাম চুপচাপ, আশেপাশের হাইওয়েতে কোনো মানুষজন বা গাড়ি ঘোড়া খুব একটা ছিল না, যেহেতু গভীর রাত। এত গভীর রাতে ওই রাস্তায় এত গাড়ি ঘোড়া সাধারণত চলে না। সকালের দিকে ঢাকার গাড়িগুলো ঢুকতে শুরু করে। তো ওই সময় রাস্তা ছিল একদম শুনশান এবং ফাঁকা। তো আমি সেই গাড়িতে আস্তে আস্তে চালাচ্ছিলাম। তো একটা শুনশান এবং খুব গহীন ঘন বনওয়ালা রাস্তা আছে। সেই বনের ওইখান দিয়ে আসতে গেলে এমনিতেই সবার ভয় লাগে। তো মালভর্তি ট্রাক এরকমভাবে তো আসবেই, আর যেহেতু রাস্তা বেশ উঁচু নিচু, সেহেতু আমরা আস্তে ধীরে করে আসছিলাম। তো ওই মুহূর্তে আচমকা রাস্তার ঠিক মাঝ বরাবর, এদিক দিয়ে আগেই বলেছি যে গাড়ি ঘোড়া কিন্তু খুব বেশি একটা যাতায়াত করে না। হয়তো আমাকে ওভারটেক করে দিয়ে একটা গাড়ি বিগত 10-15 মিনিটে গিয়েছে, কিন্তু আমি ওই সময়টাতে আচমকা খেয়াল করলাম যে আমি যে লেন ধরে যাব সেই লেনে রাস্তার উপরে টান হয়ে কোনো একটা জিপ শুয়ে আছে এবং সেটা এরকমভাবে টান হয়ে পড়ে আছে। তো আমি যখন গাড়ি থেকে দেখলাম সামনের দিকে, তো দেখে মনে হচ্ছিল যে এটা একটা হরিণ। এখানে আবার অনেক হরিণ আছে এই বনে বা এই জঙ্গলে। তো আমার যতটুকু মনে হয়েছে যে হরিণটা সম্ভবত রাস্তা পার হওয়ার সময় কোনো গাড়ি তাকে মেরে দিছে, কারণ হরিণের গায়ে ক্ষত কিছু দেখতে পাচ্ছিলাম না, কিন্তু সে যে পড়ে আছে এবং মারা গিয়েছে কিনা সেটা নিয়ে আমি বেশ শঙ্কিত ছিলাম। তো আমার আবার প্রাণীর প্রতি ছিল বেশ মায়া মহব্বত ছিল, এবং দেখে হরিণটাকে মনে হচ্ছিল যে সে হাত পা নাড়াচ্ছে আর কি, তার মানে অ্যাক্সিডেন্ট করেছে। তো আমি সঙ্গে সঙ্গে ট্রাক থামিয়ে নিচে নামলাম। ওস্তাদ তখন গভীর ঘুমে আচ্ছন্ন। সে সারাদিন গাড়ি চালাইছে গতকালকে, এবং গতকালকে সারা রাত গাড়ি চালাইছে। তো সে তো বেশ গভীর ঘুমে আচ্ছন্ন। তো তখন আমি ওই হরিণের কাছে গেলাম, গিয়ে তার মুখে শ্বাস দিয়ে দেখলাম, মানে হাত দিয়ে দেখলাম তার শ্বাস তখনও চলছে এবং সে এখনো বেঁচে আছে। তো ওইটা দেখে আমি তখন ভাবলাম যে এটাকে এরকমভাবে ফেলে রেখে গেলে অন্য কেউ নিয়ে গেলে হয়তো জবাই করে খেয়ে ফেলবে, কিন্তু এটাকে যদি আমি নিয়ে হাসপাতালে নিয়ে যাই তাহলে তো বাঁচাইতে পারবো। ওই যে বললাম আমার প্রাণীর প্রতি ছিল বেশ মায়া। ইভেন আমার বাড়িতে 2-3টা বিড়াল পালি আমি, কুকুর আছে যাদেরকে আমি খাবার দিই নিয়মিত। তো সেহেতু সেখানে একটা চিত্রা হরিণটা এত সুন্দর, এরকম হরিণ যদি আমি হরিণ কোনোদিন দেখিনি, কিন্তু টিভিতে যেরকম দেখেছি তার থেকেও বেশি সুন্দর হরিণ এটা। তার চোখগুলোর দিকে তাকালে মনে হচ্ছে যে অন্যরকম একটা মায়াবী ভাব আছে তার ভিতরে। তো সেই হরিণটাকে তখন হচ্ছে কি আমি তুললাম। খুব বেশি বড়ও না আবার ছোটও না, মানে মাঝারি সাইজের, মানে একটা ছাগলের ছানা যখন একটু বড় হয় ঠিক ওরকমটা। তো এটাকে দেখে আমার ভীষণ মায়া হলো। তো হরিণটাকে আমি তখন তুলে আমার গাড়ির ভিতরে নিয়ে আসলাম। তো সে তো অসুস্থ এবং পায়ের খানিকটা অংশে বেশ খানিকটা আঘাত পেয়েছে, ওইখানে বেশ খানিকটা ক্ষত। তো বুঝতে পেরেছি যে কোনো গাড়ি ঘোড়া হয়তো উড়াই দিয়ে গেছে, এরকমটাই মনে হচ্ছিল আমার কাছে। তো তখন আমি তাকে এনে আমার পাশের সিটে বসালাম, যদি সিটটা ফাঁকা ছিল। ড্রাইভিং সিটে আমি বসে আছি, আর ওস্তাদ তো ভিতরে খাটের ভিতরে ঘুমাচ্ছে। সিটের পিছনে খাট আছে, সেই খাটের উপর ঘুমাচ্ছে। তো আমি গাড়ি তখন চালাতে শুরু করলাম। হরিণটা তখন অচেতন অবস্থায় আছে, তার নিঃশ্বাস চলছে ঠিকঠাক মতো, কিন্তু অচেতন। তো আমি ভাবলাম যে যদি চট্টগ্রাম পর্যন্ত পৌঁছাইতে পারি তাহলে ওখানের কোনো একটা ডাক্তার দেখায় তারপর ওইখান থেকে আমরা রওনা দিব হাসপাতালে থেকে। আর ওস্তাদ যদি দেখে তাহলে তো সে বকাঝকা করবে আমাকে। তো যাই হোক, বান্দরবনের সেই উঁচু নিচু রাস্তা ছেড়ে আমরা হাইওয়েতে উঠলাম। তো আমরা চট্টগ্রাম ঢাকা হাইওয়েতে ওঠার পরে ভাবলাম যে ওইদিকে তো এখন যাবো না, ওইদিকে গেলে এখন ওস্তাদ বকাঝকা করবে, তার থেকে বরং এটাকে যদি ঢাকায় গিয়ে দেখাইতে পারি তাহলে তো ভালো হবে। ওস্তাদ রে আমি মাল নামাইতে দিয়ে আমি আমার মতো করে ওরে নিয়ে যাবো, ওস্তাদ হয়তো দেখবে না।
তো আমি তখন সেই হরিণটাকে হচ্ছে পাশে এরকম শোয়া আমি আমার মতো করে যাচ্ছি। তো আচমকা হঠাৎ করে আমি খেয়াল করলাম যে যে হরিণটা আছে সেই হরিণটা একটু মাথা নাড়ানোর পর আচমকা আমার চোখের সামনে মানে এরকম অঘটন বা এরকম কাহিনী আমি জীবনে দেখিনি, মানে এরকম অলৌকিক ঘটনা আমার চোখের সামনে আমি জীবনে কোনোদিন দেখিনি। তো ওই টাইমে ওই হরিণ থেকে আচমকা একটা আলো জ্বলতে শুরু করলো, একটা অন্যরকম সাদা রঙের আলো, এবং সেই আলোটা এত পরিমাণ তীব্র ছিল, সেই আলোর ঝলসানি এমন ছিল যে আস্তে আস্তে সেই হরিণ থেকে একটা মানুষের অবয়ব আমার পাশের সিটে ওরকমভাবে হয়ে গেল, এবং সেই হরিণটা আচমকা চেঞ্জ হয়ে একটা মানুষের রূপে পরিবর্তন হয়ে গেল, এবং সেই মানুষের শরীরে একটা সাদা রঙের ডায়মন্ডের দিয়ে তৈরি এরকম একটা ড্রেস পরা ছিল। তারপর আমার পাশে একটা আচমকা একটা মেয়েতে পরিণত হয়ে গেল। সেই মেয়েটার বয়স মোটামুটি আনুমানিক 18-19 বছর, মানে আমার বয়সী হবে, এবং তার পরনে যে কানের দুল আছে সেটা মনে হচ্ছে ডায়মন্ড দিয়ে তৈরি, তার পরনে গলার যে দুল আছে, তারপর চুল, তার চেহারা, সে এত সুন্দর এবং এত মায়াবী যে আমি তখন তার দিকে তাকায়, আমি ট্রাক চালাবো নাকি তার দিকে তাকাবো, আমি তখন বিস্ময় হয়ে গেলাম, আমার বুক তখন ধুরফুর করতে শুরু করলো। তো মেয়েটা তখন আস্তে আস্তে করে নড়াচড়া করে তার চোখ খুললো। তো চোখ খোলার পরে দেখি কি যে তার চোখটা অনেকটা নীল বর্ণের চোখ আর কি, বিদেশি নীল, একদম গাঢ় নীল বর্ণের যে চোখ হয় সেরকম চোখ, এবং আমার দিকে তাকাইলো। তো ওই চোখ দেখার পর আসলে কারোর কোনো মানুষের পক্ষে ভয় না পেয়ে ঠিক থাকা আসলে এটা জিনিসটা অস্বাভাবিক। তো যেহেতু মাল ভর্তি ট্রাক ছিল, তো সেহেতু ট্রাক খুবই আস্তে চলতেছিল, তো ওইটা দেখে আমি আর স্পিড আরও কমাই দিছি যে জিনিসটা কি, বা এটা এরকম হরিণ থেকে হঠাৎ করে মানুষের রূপান্তর হয়ে গেল, এটা তো আসলে অলৌকিক ঘটনা, এবং আমি এটা স্বপ্ন দেখতেছি কিনা, তো সেজন্য আমার চোখ ভালোমতো ডলা দিলাম। তো ওই ডলা দেওয়ার সাথে সাথেই ওই জিনিসটা এসে আমার গলা এমনভাবে চেপে ধরলো আমার কাছে এসে। তো আমি ট্রাক সামলাবো নাকি তাকে সামলাবো, তো এক হাত দিয়ে আমি স্টিয়ারিং ধরে রাখছি, অন্য হাত দিয়ে আমি তাকে ছাড়ানোর চেষ্টা করতেছি, কিন্তু সে দুই হাত দিয়ে এমনভাবে চেপে ধরছে, তার গায়ে এত পরিমাণ শক্তি যে সেই শক্তির সাথে পেরে ওঠা মুশকিল। তো ভাগ্য ভালো যে রাস্তা ফাঁকা ছিল, কোনো গাড়ি ঘোড়া ছিল না, তাহলে হয়তো লেগে যেত এবং অ্যাক্সিডেন্ট একটা হয়তো বড় সড়ো। তো সেই জিনিসটা আমার এমনভাবে গলা চেপে ধরছে, আমি তখন চিৎকার করতেছি, আর ওদিকে স্টিয়ারিং ধরে আমি স্টিয়ারিংকে কোনোভাবে মিলাইতে পারতেছি না যে কী করবো, কিছু বুঝতে পারতেছি না। তো ওই মুহূর্তে আচমকা পেছন থেকে একটা বাড়ি ওই মেয়েটার মাথার দিকে মারে, কারণ হচ্ছে ওস্তাদ তখন ঘুম থেকে উঠে দেখে যে কেউ যেন আমার গলা চেপে ধরছে এবং একদম কাটি করে ফেলতেছে। আমি খুব কষ্ট করে ট্রাকটা সামলাইছি, একবার এই পাশে যাই একবার এই পাশে যাই, এরকম করে ট্রাক ওস্তাদ তো উঠে গেছে, কারণ ট্রাকের নিয়ন্ত্রণ তখন বাইরে চলে গেছে। তো ওস্তাদ উঠা ওই মেয়েটাকে যখন আমার কাছ থেকে সরাইছে, তো কয়েক মুহূর্তের ভিতরে আমি তখন ট্রাকটা নিয়ন্ত্রণ করে তাও ডিভাইডারের সাথে লেগে গেছে আর কি, গিয়ে ডিভাইডারের সাথে ঠাস করে লেগে গেছে। তো ওইখানে কোনো গাড়ি ঘোড়া ছিল না বা কোনো দোকানপাট কিচ্ছু ছিল না, একদম ফাঁকা জায়গায় লেগে গিয়ে ডিভাইডারের পাশে লেগে একটা মোট হচ্ছে কি 4টা বাল্ব থাকে, একটা বাল্বের উপরের অংশ ভেঙে গেছে, আর হচ্ছে কি গার্ড আছে সেফটি গার্ডের মাথায় লাগছে ভালো মতো, লেগে বাঁকা হয়ে গেছে, আর পেছন সাইডে একটু বাঁকা হয়ে গেছে, মানে যে বান্ধনটা ছিল, তো ওই আনারসের যে বান্ধন ছিল সেটা একটু বাঁকা হয়ে গেছে। তো ওই মুহূর্তে তখন আমি স্বাভাবিক হলাম। ওস্তাদ তখন বললো কি সেটা কে, কই থেকে উঠেছি সেটারে, আমার কিছু না বইলা। তো আমি তখন ওস্তাদরে বলতেছি, ওস্তাদ আমি এটার উঠাই নাই, আমি রাস্তায় একটা হরিণ দেখছিলাম, সেই হরিণটাকে উঠাইছিলাম, এবং হরিণ থেকে আচমকা। তখন ওস্তাদ বলতেছে, তুই কি পাগল হয়েছিস, হরিণ থেকে আচমকা মানুষ হয়ে গেছে তাই না, তাই বলবি তাই না? তো বললাম যে হ্যাঁ ওস্তাদ, হরিণ থেকে আচমকা মানুষ হয়ে ও যখন জ্ঞানে আসছে তখন আমার গলা চেপে ধরছে, তো আপনি এরকম মারলেন কিসের জন্য বোতল দিয়া? তো ওস্তাদ তখন বলতেছে, হ্যাঁ না মারলে যে অ্যাক্সিডেন্ট হইতো, অ্যাক্সিডেন্ট তো করছিস একটা, দেখি কি করছিস। তাই বলে ওই মেয়েটাকে পাশের সিটে বসায় ওস্তাদ তখন নিচে নামলো, আমি নিচে নামলাম, দেখলাম কি যে এক পাশে একদম পুরো লাইটের 12টা বেজে গেছে, একটা লাইট ভেঙে গেছে আর একটা গার্ড নষ্ট হয়ে গেছে। তো ওস্তাদ বলতেছে এগুলো তুই দিবি, যদি খালি কোনো কিছু হইতো, গাড়ি যদি উল্টাইতো, তাহলে তোর অবস্থা 12টা বানাইতাম, আর আমাদের দিত মালিক ভালো মতোই, তাড়াতাড়ি ওঠ, আর এই মালটা কোথা থেকে তুলছিস। তো ওস্তাদ তখন উপরে উঠা আমাকে পিছনে বসাইলে, সে স্টিয়ারিং সিটে বসলো। তো বসার পর আমি দেখি যে মেয়েটার মাথার পেছনে বেশ ভালোই আঘাত লেগেছে, একটু রক্ত পড়ছে। তো ওস্তাদ দেখে বলতেছে যে মেয়েটা তো খুব সুন্দর আছে, কচি মাল মনে হয়, এরকম করে বলতেছে। আসলে ওস্তাদের বাসায় বউ আছে, কিন্তু তারও ওরকম মেয়েদের প্রতি একটু লোভ লালসা বেশি, মাঝে মধ্যে সে বিভিন্ন প্রতিতালয়ে যায়, তো সেগুলো আমি দেখি। তো আমি তাকে কিছু বলি না, কিন্তু এই মেয়েটার দিকে যখন তার নজর গেছে, আমি বলছি যে ওস্তাদ আপনি অন্ততপক্ষে এই মেয়েটাকে ছেড়ে দেন, সে এইখানে উঠছে আমাদের কাছে, তারপরে তার কি পরিচয় বৃত্তান্ত সেগুলো আমরা জানবো পরে, সেগুলো নিয়ে আপনি এখন কিছু করেন না, কিন্তু সে যেভাবেই হোক তার অনিজ্জত হরণ করবে এরকম একটা মন মানসিকতা ওস্তাদের মধ্যে।
কিন্তু তখন আমি তাকে আটকাইছি আর কি, ওস্তাদ ফাইজলামি মার্কা কথা বলেন না, আপনি এগুলো করেন না। আর তাকে দেখে মনে হচ্ছে সে খুব বড় ঘরের মেয়ে, যদি কোনো কেলেঙ্কারি হয় আপনি ফাঁসবেন। তো সে তো এসব না করে তারে আপাতত হাসপাতালে ভর্তি করাইতে হবে। তো ততক্ষণে আমরা প্রায় অর্ধেক পথ চলে আসছি, কুমিল্লার কাছাকাছি চলে আসছি, অনেকটা রাস্তা পার হয়ে চলে আসছি। তো আমি হচ্ছে তার পেছনে আমাদের ট্রাকে সবসময় ফার্স্ট এড কিট বক্স থাকে, তো আমি সেই কিট বক্স নিয়ে তখন আমি তাকে পেছনে করে ব্যান্ডেজ করে আমি পেছনে ওইখানে শোয়াই দিলাম যে সে শুয়ে থাকুক। তো যাই হোক, কুমিল্লা পার হওয়ার পরে তার জ্ঞান ফিরছে, এবং জ্ঞান ফেরার পরে সে পেছনের দিকে ইয়ে হয়ে আবার আমার গলা চেপে ধরছে। তো এই মুহূর্তে তখন আমি তাকে বললাম যে আমি আপনার কোনো ক্ষতি করিনি, আমি আপনাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসছি। তো এটা বলার পর মেয়েটা কিছুটা স্বাভাবিক হইলো, মানে এক বলাতে সে স্বাভাবিক হয়ে গেল, কিছু বুঝতে পারলাম না। তো সে চুপচাপ, আর কোনো কথা বলে না। পর্দাটা সরাই দেখি সে হাঁটুর উপর হাত দিয়ে কাঁচামুচু করে ধরে বসে আছে। তো আমি তখন বললাম যে আপনি কে, এবং আপনি এই কেন রাস্তার উপর এরকমভাবে পড়েছিলেন, আর আমি তো কিছু বুঝতে পারলাম না, আপনি হরিণ থেকে মানুষ হয়ে গেলেন কীভাবে? তো সে কোনো কথা বলতেছে না। তো ওস্তাদ আমাকে বলে যে তোর মাথা তোর মুন্ডু, আমি যাতে কোনো কিছু না বলি সেই জন্য তুই হরিণের কাহিনী বানাইছিস, তাই না? তাই বললাম কিছু না ওস্তাদ, আপনি ভুল বুঝতেছেন, সে আসলে একটা হরিণের মতো ইয়ে করে যাচ্ছিল ছিল, আমি তখন রাস্তা থেকে তারা তুলছি। তো ওস্তাদ কোনোভাবে বিশ্বাস করবে না। তো তারপর হচ্ছে কি সেরকম কাঁচামাচা ধরে ওইখানে বসে আছে। আমি তখন বললাম আপনি শুয়ে থাকেন, আপনার মাথায় চোট লেগেছে, তো আপনি একটু শুয়ে থাকেন, তারপর যা হবে দেখা যাবে, আমরা শহরে যাই, আপনার ডাক্তারকে দেখায়, তারপরে সেখান থেকে যা করার করবো। তো ওর পরে আমরা তো ঢাকায় পৌঁছায় গেলাম সকাল 6:30টার দিকে, আগে চলে গেলাম মাল নিয়ে। তো মাল হচ্ছে গিয়ে যেখানে নামার কথা ছিল সেখানে নামাইলাম। আমি ওস্তাদকে বললাম ওস্তাদ আপনি থাকেন, আমি ওরা নিয়ে ডাক্তারের কাছে যাই, আর যেহেতু আমি উঠেছি আমি দেখবো না, আপনারা তো চিন্তা করতে হবে না। তো ওস্তাদ বলে কিছু যা আমারে তো কিছু করতে দিলি না, খাইতে দিলি না, মেয়েটা খুব জোশ ছিল, তুই রেখে যাইতে একবার দেখতি কি করতাম। তো এটা শোনার পরে মেয়েটা এমনভাবে অগ্নিদৃষ্টিত ওই ওস্তাদের দিকে তাকাইলো, ওস্তাদ বলতেছে কি যে আমার দিকে নজর দিতেছে, নজর করে তাকাইতেছে, ওই ও না থাকলে তোরা দেখে নিতাম আজকে, এটা ওর সামনেই বললো। তো মেয়েটা কোনো কথা বলতেছিল না। তো আমি একটু সামনে এসে রিক্সা উঠলাম, তাকে উঠাইলাম আমি। তো রিক্সা যদিও বাহনে যে কখনো ওঠে না সেটা দেখেই বোঝা যাচ্ছে ও যেরকমভাবে বসছে। তাহলে আমি ভালোভাবে বসছো তুমি, আর তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো, আর ওইখানে এরকমভাবে পড়েছিলা কিসের জন্য, আর সত্যি করে বলো তো তুমি মানুষ নাকি হরিণ? আমার মাথা আসলে কিছুই ঢুকতেছে না, এটা কি আমার কাছে সত্যি মনে হয়েছে যে তুমি আসলে মানুষ না। কারণ হচ্ছে গিয়ে তুমি যেরকমভাবে আমার সামনে রূপ পরিবর্তন করলা, ও তখন কোনো কথা বলতেছিল না, ওর গায়ের পোশাকটা ময়লা হয়েছিল, তারপর ওর শরীরের যে সমস্ত দামি দামি জিনিসপাতি আছে এই জিনিসগুলো দেখলে মানুষ লোভ করবে এবং আমাকে বলবে যে আমি কোথাও কিডন্যাপ করিনি, সেরকম কথাই বলবে। তো আমি ওই মুহূর্তে ওকে হাসপাতালে নিয়ে যাওয়াটা সেফ মনে করলাম না, আমি তখন আমার বাড়িতে চলে আসলাম। তো আমি থাকি হচ্ছে গিয়ে বস্তিতে থাকি, তো বস্তি এলাকায় তোকে নিয়ে ওরকমভাবে নিয়ে যাওয়া সম্ভব না। তো আমি তাকে বললাম যে আমি তো বস্তি এলাকায় থাকলে তখন কি করবেন আপনি বলেন তো? বস্তি বলতে আমাদের ঘরটা হচ্ছে কি টিন সেট ঘর ছিল, কিন্তু রাস্তার পাশে ছিল, একদম পিওর বস্তি না, পিওর বস্তির ভিতরে না, কিন্তু বস্তির শুরুতে আর কি। টিন সেট বাড়িতে থাকতাম, 2 রুম নিয়ে থাকতাম, এক রুমে হচ্ছে আমার মা, আরেক রুমে হচ্ছে আমার ছোটো বোন থাকতো, মা আর ছোটো বোন, আর রুমে আমি। তো ওকে এখানে যে নিয়ে যাব সেরকম পরিস্থিতি আমার ছিল না, আমি যে কী করবো সেটাই বুঝতে পারতেছিলাম না। তো আমি তখন বাসায় নিয়ে গেলাম। আমার বোন হচ্ছে গিয়ে গার্মেন্টসে কাজ করতো, আর মা হচ্ছে গিয়ে বাড়িতে কাজ করতো, সেহেতু দিনের বেলা ওকে রাখতে পারবো আমি, কিন্তু রাতের বেলা রাখাটা একটু ক্রিটিক্যাল হয়ে যাবে, কারণ ওরা যখন ফিরবে তখন তো জিজ্ঞেস করবে যে কে এবং কোত্থেকে নিয়ে আসছি ওরে। তো এই কথা বলার করার পরে ও তখন কোনো কথা বললো না। ওকে আমি ঘরে নিয়ে গেলাম, ঘরে নিয়ে যাওয়ার পরে আমি আমার রুমে নিয়ে রাখলাম। তো আমি বললাম যে তুমি কোত্থেকে আসছো, তোমার বাড়ি কোথায়, বা তুমি কোথায় থাকো? তো তখন কথা বললো না। কিন্তু সন্ধ্যা যখন হলো, সন্ধ্যার সময় তো আমি একদম ভয়ে আছি, আমি আমার যে রুমে আসি ওই রুমে আবার মাও আসে জিনিসপাতি রাখতে। তো আমি তখন বললাম আজকে আমার রুমে এসো না, আমি ঘুমাবো। তো তাই বলে আমি দরজা লাগাই দিলাম সন্ধ্যার দিকেই। আর ওস্তাদকে বললাম যে ওস্তাদ আমি যাবো না, আপনি যান। ওস্তাদ বললো কিছু আমিও যাবো না, ট্রাক জমা দিয়ে দিছি, 2 দিন ছুটি, আমি বাড়ি থেকে ঘুরে আসবো। তো ওস্তাদ চলে গেল, এদিকে আমিও এরকমভাবে ওর সাথে এরকম ঘরের ভিতরে বসে আছি চুপচাপ, কোনো কথা বলে না। সন্ধ্যার দিকে ও তখন আমি তখন শুইছি, ও তখন আমারে ডাকতেছে, ঝাঁকাইতেছে, এই ওঠেন আপনি। তো বললাম কিছু ওঠেন মানে কি হয়েছে, এতক্ষণ কথা বলো না, এখন কথা মুখ দিয়ে কীভাবে বের হইলো? তো তখন বললো কি যে আমি আমার বাড়িতে যাব, আমাকে বাড়িতে দিয়ে আসেন। তা বললাম কি যে আপনার বাড়ি কোথায়? সে বললো কি যে আমি জানি না, আপনি আমাকে দিয়ে আসেন, আমি ওইখান থেকে হারাই গেছি, আমি ওইখানে আবার যাবো, ওইখানে গেলে আমি পথ চিনতে পারবো, আসলে আমি ফেরত যাব, এই কথা আমাকে বারবার বলতে লাগলো। আমি বললাম কিছু আপনি কী বলতেছেন না বলতেছেন কিছু বুঝতেছি না, আপনি ভালো মতো বলেন। তো
সে বলতেছে যে আমি আমি এরকম জঙ্গলের মতো একটা জায়গায় থাকি, আমার বাবা মা আমাকে খুঁজতেছে, আমি আসলে আমার ওইখানকার বাইরে কোনো সময় যাইনি, আপনি আমাকে দিয়ে আসেন, আর আপনারা কারা, এবং ওই লোকটা আমার দিকে এরকমভাবে তাকাচ্ছিল কিসের জন্য, বা আপনি আমাকে এখানে কেন নিয়ে আসছেন। আমি তখন তাকে বললাম যে তার আগে আপনি বলেন যে আপনি কে, এবং আপনি কীভাবে এরকমভাবে আমার সামনে হঠাৎ করে হরিণ থেকে মানুষ হয়ে গেলেন। আমি আসলে কিছু বুঝতে পারতেছি না, আমার মাথা টাথা ঘুরতেছে সব কিছু। আমি যদি ওস্তাদের কাছে আপনাকে রেখে আসতাম এতক্ষণ আপনার ইজ্জত যাইতো। ওস্তাদ তো ভালো মানুষ না, সে তো খারাপ মানুষ, সে একটা জানোয়ার টাইপের মানুষ, কিন্তু আমার ওস্তাদের জন্য তার আমি বেশি খারাপ কথা বলতে পারতেছি না। তো তখন সে আমাকে বলল যে আসলে আমি এখন পর্যন্ত কি হয়েছে আমি কিছুই জানি না। আমি গতকাল না তার আগের দিন আমি বলতে পারবো না, আমি হচ্ছে গিয়ে আমরা যেখানে থাকি সেখানে থেকে আমি বের হয়েছি। তো বের হওয়ার পরে আমি হচ্ছে গিয়ে জঙ্গলে একা একা ঘোরার জন্য আসছিলাম। তো আমার আম্মা নিষেধ করছিল বেশি দূরে না যাইতে। তো আমি তখন বললাম যে আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি পাই নাই, যে আপনি কি মানুষ নাকি অন্য কোনো কিছু? আপনাকে দেখে তো মানুষ মনে হয় না, আপনি যে পরিমাণ সুন্দরী, তারপরে আপনার কান এরকম বাঁকা কেন, আপনার শরীর এরকম এরকম কিসের জন্য? তো তার আমি ছুঁয়ে বলতে লাগলাম। তখন আমাকে হাত সরাই দিয়ে বললো কি যে আমি কোনো মানুষ নই, আমি জিন, আমি জিনের জগৎ থেকে আসছি। এটা এটা কোন জায়গা সেটা আমি তো আমি জানি না। আমি তখন বললাম এটা ঢাকা শহর, তুমি ঢাকা শহরে চলে আসছো বুঝছো, আর আমরা ওই বান্দরবানের কখন যাবো আমি জানি না, তবে এখন আমি তোমাকে কোথাও দিয়ে আসতে পারবো না, আর আমার কাছে টাকা পয়সাও নাই। যে টাকা পয়সা পাইছিলাম ওস্তাদ দিয়ে আমি বাড়িতে এসে বাজার সদাই করে ফেলছি। তো সে তখন বসে কান্না করতে শুরু করলো। তাই বললাম আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম তুমি মানুষ না, তুমি জিন জগৎ থেকে আসছো। তো সে এক প্রকার আমার সামনে বসে এক প্রকার কান্না করতে শুরু করলো। তাই আমি বললাম কি আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু স্বাভাবিক হও, তারপর আমি দেখতেছি কি করা যায়। কিন্তু তুমি এরকমভাবে রাস্তার উপর কেন পড়েছিলে, বা কেন এরকমভাবে কি হলো, আমি তো কিছু বুঝতে পারলাম না। তো তখন সে আমাকে বলতে লাগলো যে আমি আসলে খুবই ছোট একটা জিন, আমি আমাদের কাবিলা থেকে খুব বেশি একটা বের হই না, আমি আমার বাবা মার সঙ্গে সবসময় থাকি, আমরা জঙ্গলে থাকতাম এতটুকু জানি, কিন্তু কোন জঙ্গলে সেটা জানি না। আমি হচ্ছে গিয়ে আমার বান্ধবীদের সঙ্গে বের হয়েছিলাম। তো ওই সময়টাতে আমরা তো নানান ধরনের রূপ পরিবর্তন করতে পারি, তো জিন হিসাবে এরকম ক্ষমতা আমাদের আছে। তো রূপ পরিবর্তন করার জন্য আমি তখন হরিণের রূপ বেছে নিই। তো আমাদের অন্যান্য অনেকে আছে যারা কিনা অনেক ধরনের রূপ বেছে নেয়। তো আমি তখন হরিণের রূপ বেছে নিলাম, আমার বান্ধবীরা কেউ সাপ কেউ পাখি এরকম রূপ পরিবর্তন করে ওরা খেলাধুলা করছিল। তো ওই মুহূর্তে আমি আচমকা খেয়াল করি যে একদল শিকারী যারা কিনা হাতে তীর ধনুক বা অস্ত্র ছিল, তারা আমাকে হামলা করে বা কিছু একটা দিয়ে তখন আমাকে হচ্ছে গিয়ে মারার জন্য আমাকে তাড়া করে। ওরা সত্যি সত্যি ভেবেছে যে আমি কোনো হরিণ, কিন্তু আমি আদতে কোনো হরিণ নই, আমি হচ্ছে একটা জিন, সেটা তো ওরা জানতো না। আর আমার মাথায় ওই সময়তেও আসেনি যে আমি তো চাইলে রূপ পরিবর্তন করে সাথে সাথে গায়েব হয়ে যেতে পারি, তাই না? তো আমার যেসব বান্ধবীরা ছিল ওরা তখন সাথে সাথেই রূপ পরিবর্তন করে ওরা গায়েব হয়ে যায়, কিন্তু ওরা তো সাপ এবং পাখি হয়েছিল, যার কারণে ওদেরকে তেমনভাবে আক্রমণ করেনি, কিন্তু আমাকে দেখে ওরা আক্রমণ করে, এবং আক্রমণ করার এক পর্যায়ে আমি দৌড়াতে থাকি প্রাণপণে। তো দৌড়াতে একসময় আমি কখন যে রাস্তার সামনে এসে পড়ি সেটা আমি দেখিনি। তো রাস্তার সামনে আসার সঙ্গে সঙ্গেই একটা গাড়ি এসে আমাকে জোরে আঘাত করে এবং সঙ্গে সঙ্গে আমি রাস্তার উপর পড়ে যাই। তো এরপরে আমার আর কোনো সেন্স নেই। তারপর আমার যখন জ্ঞান ফেরে, তো আমি দেখি কি যে আমি তোমার পাশে বসে আছি এবং একটা গাড়ির ভিতরে গাড়িটা চলছে। তো তখন আমি ভেবেছি যে হয়তো তুমি আমাকে আক্রমণ করার জন্য আক্রমণ করেছিলে এবং আমাকে ধরে নিয়ে যাচ্ছ। তো যখন আমি তোমাকে ধরলাম, তো তুমি বলছিলে যে আমি কিছু করিনি, বা তুমি তো প্রচণ্ড পরিমাণ ভয় পেয়েছিলে, আমি আসলে তখন বুঝতে পারিনি। তো তখন তোমার ওস্তাদ যে ছিল সে যখন তোমাকে আঘাত করলো, মানে আমাকে আঘাত করার পরে যখন অজ্ঞান হয়ে গেলাম, তো অজ্ঞান হওয়ার পরে আমি তখন পুরোপুরি অজ্ঞান হয়নি, কিছুটা চেতনা ছিলাম। তখন আমি বুঝতে পারলাম যে আসলে ঘটনাটা কী, এবং তুমি আমাকে ওরকমভাবে তার কাছ থেকে সেভ করেছো। তো যতক্ষণে বুঝে উঠলাম ততক্ষণে আমি তোমাকে ভালো জানতে শুরু করেছি, এবং এই কারণে মূলত আমি তোমার সঙ্গে এসেছি। আর তোমার ওস্তাদের সঙ্গে যদি আমি থাকতাম তাহলে এতক্ষণে হয়তো উনি আমার সঙ্গে খারাপ কোনো কিছু করে ফেলতেন। তো তোমাকে আমার ভালো মানুষ মনে হয়েছে, যেন তোমার সঙ্গে এই পর্যন্ত এসেছি। তো আমি তখন বললাম যে তোমাকে যখন আমি রিক্সা থেকে জিজ্ঞেস করলাম যে তুমি কে, এবং তুমি এরকমভাবে হঠাৎ করে রূপ পরিবর্তন করলে কিভাবে, বা হরিণ থেকে মানুষ হয়ে গেলে কিভাবে, তুমি তো কোনো কিছু বললে না। তখন সে আমাকে বললো যে আসলে আমি তখন চুপচাপ ছিলাম এই কারণে, কারণ আমি দিনের বেলাতে কথা বলতে কষ্ট হয় আমার, আর সব থেকে বড় কথা হচ্ছে যেখানে কথা বললে আমার কথা বলতে গেলে আমার শরীর অদৃশ্য হয়ে যেত, এই জন্য আমি আসলে কথা বলিনি তখন। কারণ হচ্ছে গিয়ে এখন আমি পুরোপুরিভাবে জাদুবিদ্যা এরকমভাবে শিখিনি, বা আমার শিখতে একটু সময় লাগবে। তো সেহেতু আমি এখন দিনের বেলাতে কোনো কিছু করি না, রাত্রেবেলাতে আমার শক্তি বেড়ে যায়, এই জন্য মূলত এখন আমি তোমার সঙ্গে কথা বলছি।
তো আমি তখন বললাম যে সবটা বুঝতে পারলাম, কিন্তু তুমি একটা পরী হয়ে আসলে আমার বিশ্বাস হচ্ছে না তুমি সত্যি সত্যি একটা পরী। তো ও তখন বললো কি যে আমি অদৃশ্য হয়ে দেখাবো, তুমি তো আমার একটা রূপ দেখেছো তাই না, হরিণের রূপ। তো এই কথা বলতে বলতে সে সঙ্গে সঙ্গে তার রূপ পরিবর্তন করে অদৃশ্য হয়ে গেল। এবং আমি তখন বললাম, আরে হয়েছে, আমি বিশ্বাস করেছি, কিন্তু আমি ওই সময় ভয় পেয়েছিলাম, কিন্তু এখন ভয় পাচ্ছি না। এখন তো আসলে কি বলবো, তোমাকে দেখে আমার চোখ একদম ছানাবড়া হয়ে গেছে, তুমি আসলে অনেক সুন্দরী, তো এই জন্য এখন তোমাকে ভয় লাগছে না। এত সুন্দর মেয়ে দেখলে কি কারো ভয় লাগে? তো সে আমাকে বললো যে আমি বাড়িতে যাব, আমাকে বাড়িতে দিয়ে আসেন, আমি বাড়ি পর্যন্ত যাব। তো ওই কথা বলার পর আমি বললাম কি যে আচ্ছা, তুমি কি এরকম বাচ্চাদের মতো কথা বলো সবসময়, এরকম কান্নাকাটি করো? তো ও তখন বললো যে আমি তো বাচ্চাদের মতো কথা বলবো না। তো আমি বললাম তোমার বয়স কত? সে বললো আমার বয়স 28 বছর। তো আমি তখন অবাক হয়ে বললাম কি যে তুমি আমার থেকে 10 বছরের বড়, আবার বলতেছো বাচ্চা? তো তখন বললো যে না, আমি এরকমই, ছোটবেলা থেকে এরকম, আর আমি এখনো ছোট। তো এরপরে ওই পরীটা বললো যে ওরা নাকি অনেক বছর বাঁচে, এই জন্য 28 বছর ওদের খুব বেশি বয়স না, ওদের জন্য অনেক বছর বাঁচে এই জন্য। তো আমি তখন একটু অবাক হয়ে বললাম তাই বুঝি, আচ্ছা ঠিক আছে বাচ্চা পড়ি, শোনো তোমাকে আমি দিয়ে আসবো, কিন্তু সময় লাগবে। কথা হচ্ছে যে এখন তো আমি সেই বান্দরবন যেতে পারবো না, আমার কাছে টাকা পয়সা কিছু নাই, আর আমি বান্দরবন যাবো কিভাবে? বান্দরবন যেতে হলে টাকা পয়সা লাগবে, আর ট্রাক তো ওস্তাদের কাছে জমা দিয়ে দিছি। এই মুহূর্তে আমি আসলে বান্দরবন তোমাকে নিয়ে যেতে পারবো না, আর তুমি একা চলে যাও, তোমাদের তো ক্ষমতা আছে, তুমি উড়ে চলে যাও। ও তখন বললো কি যে আমি রাস্তা চিনি না, তুমি আমাকে যেখান থেকে নিয়ে আসছো ওই পর্যন্ত আমি যেতে পারবো না, তুমি আমাকে ওই যেখান থেকে নিয়ে আসছো ওই পর্যন্ত নিয়ে চলো, তারপর রাস্তা আমি চিনবো, তখন আমি তোমাকে নিয়ে যে সেই পর্যন্ত যাইতে পারবো। তো এই কথা বলার পর ও তখন আমাকে জড়ায় ধরে কান্না করতে শুরু করলো, আমার হাত ধরে বললো যে তুমি আমাকে হেল্প করো প্লিজ, আমি সেখানে যাব, আমার বাবা মার কাছে যাবো, আমি এখানে থাকতে পারবো না, আমাকে তোমার করে দিয়ে আসো। তা আমি তখন বললাম আচ্ছা দাঁড়াও না, এরকম করতেছো কেন? আমি দিয়ে আসবো তো, কিন্তু কথা হচ্ছে যে আমাকে তো টাকাটা গোছাইতে হবে, আমার কাছে তো টাকা নাই, আমি দেখো না কিরকম ট্রাক চালায় কাজ করি। তো তখন বললো কি যে টাকা কি জিনিস? তো বললাম আমাদের এখানে চলার জন্য টাকার প্রয়োজন হয়, সেই টাকা দিয়ে আমরা যেটার জন্য কাজ করি, তোমাদের এখানে নাই। তো তখন বললো কি যে ও ওইটা, তো ওদের ওখানে সেটা সিস্টেম ভিন্ন এবং ওদের বিনিময় প্রথাটাও আলাদা। তখন বললো কি যে আচ্ছা ঠিক আছে, আমার কাছে একটা দামি জিনিস আছে, এই জিনিসটা কি বিক্রি করে তুমি আনতে পারবা টাকা? তো তখন আমাকে সেই জিনিসগুলো দিল, ওর কানের যে দুলগুলো ছিল মনে হচ্ছিল ডায়মন্ডের তৈরি, সেই দুলগুলো আমাকে খুলে দিল। তো বললাম কি যে এই জিনিসটা কি দিয়ে তৈরি, তো আমাদের এখানে কেউ কিনবে না। তো তখন বললো কি যে এগুলো ডায়মন্ডের তৈরি, তো আমাদের এখানে খুব দামি জিনিস। তো বললাম কি যে আচ্ছা ঠিক আছে, দেখি এগুলোকে কিছু করা যায় কিনা। তো এগুলো নিয়ে আমি যখন দোকানে গেলাম, তো দোকানে নিয়ে যাওয়ার পরে ওকে কিন্তু ঘরের এখানে আটকায় গেছি। তো তখন বলতেছে আমার আটকানো লাগবে না, আমাকে কেউ দেখতে পাবে না। তো ওর কথা এবং চিৎকার চেঁচামেচি শুনে তখন আমি বন্ধ করছি, ঘরটা খুলে দিছি। তো ওর কণ্ঠ কেউ শুনতে পাচ্ছে না আমি ছাড়া, এবং ওর গায়ের একটা আলাদা সুঘ্রাণ আছে, সেই সুঘ্রাণটা আমি ছাড়া আর কেউ শুনতে পাচ্ছে না। এটা হচ্ছে কি একটা অদ্ভুত বিষয়, যেমন আমার বোন ঘরের ভিতরে আসছে, ও কিন্তু আমার বিছানার উপর বসে আছে, কিন্তু আমার বোন দেখতে পায় না ওকে, আমি ওকে দেখতে পাচ্ছি, এবং আর কেউ দেখতে পাচ্ছে না, আমার মাও দেখতে পাচ্ছে না। কিন্তু ও বলছে যে দিনের বেলা হলে ও নাকি এটা করতে পারবে না, দিনের বেলা ওকে দেখা যাবে, তো দিনের বেলাতে একটা বিপদে পড়ে যাবো আমি। তো তখন আমি সন্ধ্যার ওই সময় প্রায় রাত 10টা বাজে, আমি ওইগুলো নিয়ে আমাদের এখানে সোনাপট্টি আছে, তো এখানে গেলাম। যাওয়ার পরে আমি এক দোকানে দিলাম, ওইখানে ওরা সব কিছু কেনে। তো সেই দোকানে দেওয়ার পর বলতেছে যে কি এগুলো কই পেয়েছিস? তাই বললাম কি যে পাইছি এক জায়গায়। কি কেন? তো ওই লোকটা হচ্ছে কি আমার পরিচিত ছিল, ও তখন আমাকে বললো যে এগুলোর দাম তো মেলা, এগুলো এই মার্কেটে বিক্রি করতে পারবি না, আর কাউরে দেখাস না, এগুলো নিলে কিন্তু তোর পুলিশও ধরাই দিবে, খুব দামি জিনিস। তাই বললাম কিছু দামি জিনিস, তাহলে কি করব, আমার কিছু টাকা ধার দাও, আমি তোমারে এই জিনিস আরও এনে দিব, আমার কাছে অনেক আছে। তো ও তখন বললো কি যে তাহলে এটা রেখে যা। তো বললাম কি যে না, এটা রাখতে পারবো না, আমি তোমার দিয়ে যাবো, তুমি আমার কিছু টাকা ধার দাও। তো তখন ওর কাছ থেকে 5,000 টাকা আমি নিলাম, বললাম কি যে আরও মালাই না দিব, আমি ফ্রি দিয়ে দিব, এরকম কথা বলে ওর কাছ থেকে এক প্রকার মিথ্যা কথা বলে আমি টাকাগুলো নিয়ে আসলাম। আর দুলটা আমি বিক্রি করি নাই, বিক্রি না করে আমি তখন হচ্ছে কি ঘরের ভিতরে এসে আমার আলমারির ভিতরে রাখলাম। তো ওকে তখন আমি ঘরের ভিতরে দেখতে পাইনি, আমি না দেখতে পেয়ে একদম তখন মরিয়া হয়ে গেছি যে কোথায় গেল, খুঁজতে লাগলাম। তো তখন দেখি যে ঘরের ভিতরে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে, আমার যে কাঁথা ছিল সে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে, আর ওর পরনে যে জামা ছিল সেই জামা খুলে ফেলছে, জামা খুলে ও তখন আমার যে গেঞ্জি ছিল সেই গেঞ্জি পরছে। তো ওকে দেখতে একদম মানুষের মতো মনে হচ্ছিল, মানে ওকে দেখে কেউ বলবে না যে একটা পরি। ওর পরনে সেই জামাগুলো খুলে আমার ইসে রাখছে, আমার যে টেবিল ছিল ওইখানে রাখছে, এত ভারী এবং সুন্দর জামা যে সেই জামা দেখলে যে কেউ জামার দিকে হা হয়ে তাকায় থাকবে, এরকম সুন্দর জামা। আর আমার বোন দেখলে তো সে একদম নিয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো
এরকম পরিস্থিতিতে আমি তখন কি করব, আমি তখন ওকে ডাক দিলাম, বললাম কিছু রাত তখন প্রায় 11টা বাজে, বললাম কি যে এই ওঠো, তোমাকে আমি খুঁজে বেড়াচ্ছি, তুমি এখানে এরকমভাবে আসো। তো ও তখন বললো যে এইটা পরে আমার খুব আরাম লাগতেছে, আমি যে জামাটা পরেছিলাম এই জামাটা সবসময় পরে থাকতে হয়, কিন্তু তোমার এই গেঞ্জি পরে আমার খুব ভালো লাগতেছে এই জামাটা পরে। তো বললাম যেটা তোমার পছন্দ হয়েছে তাহলে তুমি রেখে দাও। তো নিচের যে অংশ ছিল, নিচের অংশ ওই লেহেঙ্গার মতো এরকমভাবে জামা পরা ছিল, আর উপরের অংশ হচ্ছে একটা গেঞ্জি। আমি বললাম যে এটাকে মানাইছে, এটা তো মানায় না, তুমি তোমার জামা পরে নাও। তো ও তখন বললো যে আচ্ছা ঠিক আছে। তাই বলে আমার গেঞ্জির উপরেই ওর জামাটা পরলো, পরে বললো কিছু চলেন এবার। তাই আমি বললাম যে দাঁড়াও আমি দেখিনি কেউ আছে কিনা, যদি কেউ থাকে তাহলে তো দেখে ফেলবে কেউ। তো এই কথা বলার পর ও বললো কিছু আমাকে তো কেউ দেখতে পাচ্ছে না, চলো। তাই বলে ও হচ্ছে কি আমার হাত ধরলো, আমার হাত ধরে আমি হচ্ছে ওকে নিয়ে আসলাম। আসার পরে রাস্তার মাথায় আসলাম, এসে আমি রিক্সায় উঠলাম। তো রিক্সা ওঠার পর তখন হচ্ছে কি আমি বললাম যে আসো, উঠে আসো। তো রিক্সাওয়ালা আমার দিকে তাকাইতেছে, মনে করতেছে আমি পাগল। তো আমি তখন রিক্সা উঠলাম, ওর রিক্সায় পাশে বসাইলাম। তো রিক্সাওয়ালা মামা বলতেছে কি যে মামা আপনি কি পাগল, কার সাথে কথা বলতেছেন? তো আমি তখন বুঝতে পারলাম যে ওকে তো দেখা যাচ্ছে না। তো আমি ওকে বললাম যে তুমি দেখা দাও, দৃশ্যমান হও, সকলে দেখুক তোমাকে। ও তখন বললো না আমার মানুষ ভয় লাগে, সকলে কেমন যেন অন্যরকম। তো ওই কথা আমি যখন শুনলাম, তো রিক্সাওয়ালা মামা সত্যি আমাকে পাগল মনে করছে। তো আমি কাউন্টারে গেলাম, কাউন্টারে যাওয়ার পর ওই রাত্রেবেলা কি টিকিট পাওয়া যায়? তো আমি বললাম কি যে টিকিট কি 2টা নিবো নাকি একটা? তো ও বলতেছে কি যে আমি কি আপনার কোলের উপর বসে যাবো নাকি, আমাকে দেখা যাচ্ছে না তো কি হয়েছে, দেখা না গেলে তো আমি কি করতে পারবো না, যাবো না, আমি বসে যাবো না? তো তারপর যাক 2টা টিকিট কাটলাম বান্দরবনের লামা পর্যন্ত। তো যাক সিট পাইছি, সিট একটু পেছনে হয়েছে এবং সিট পাইছি। তো ওকে নেওয়ার পর ওকে বাসে বসাইলাম। তো বাসে তো জীবন ওঠে নাই, ইভেন মানুষের দুনিয়া কখনো আসে নাই। তো এই প্রথমবার ও যখন বাসে উপরে উঠলো, ওঠার পরে সে বাসের ভিতরে চড়ে এই পাশের সিটে বসছে, আর আমি হচ্ছে কি এই পাশের সিট, ওর পাশের সিটে। তো বসে আমি তোকে দেখতে পাচ্ছি কিন্তু অন্য কেউ দেখতে পাচ্ছে না। বেশ খানিক্ষণ পর কন্ট্রাক্টর আসে টিকিট নিতে, আমি 2টা টিকিট দেখালাম। তো বললো কি যে এই পাশে সিট কি ফাঁকা, কেউ নাই? তাই বললাম কি যে কেউ আসে না, না আসে সেটাতে আপনি কী করবেন, আমি 2টা সিট কাটছি ভালো মতো ঘুমায় যাবো সেই জন্য, এই জন্য। তো দেখলো আচ্ছা ঠিক আছে। ও তখন হেসে দিল, হেসে দিয়ে আমার দিকে তাকায় বলতেছে যে আপনারা আসলে সকালে পাগল মনে করতেছে। তাই আমি বললাম কি যে হ্যাঁ সেটা তো তোমার জন্য পাগল মনে করতেছে, তুমি এরকম ভাবে আমাকে পাগল বানাচ্ছ না। তুমি আসলে আমার এখন পর্যন্ত বিশ্বাস হচ্ছে না যে আমি একটা পরীকে সাথে নিয়ে ঘুরতেছি, তো এটা অবিশ্বাস্য বিষয় না? তো সেহেতু একটা পরীর জন্য, তাও তোমার মতো এরকম সুন্দর একটা পরীর জন্য পাগল হওয়া তো যায়, তাই না? ও তখন একটু লজ্জা পেয়ে তখন চুপ হয়ে গেল। তো আমাকে বলতেছে যে আমি আসলে অনেক সুন্দর তোমার কাছে। তাই আমি বললাম কি যে হ্যাঁ তুমি আসলে অনেক সুন্দর, সুন্দর বলে তো তোমাকে সুন্দর বলছি। ও তখন বললো কই, আমাদের এখানকার কেউ তো আমাকে সুন্দর বলে না, আমার থেকে আরো অনেক সুন্দর সুন্দর পরী আছে আমাদের এখানে, কেউ তো সুন্দর বলে না আমাকে, তাহলে তুমি আমাকে কেন সুন্দর বলো, আমি তো অতটা সুন্দর না। তাই আমি তখন বললাম দেখো, একে তো তুমি পরী, আর পরীরা এমনিতেই সুন্দর হয়, আমার চোখে তুমি সব থেকে সুন্দরী এবং সব থেকে সেরা সুন্দরী। এরকম সুন্দরী মেয়ে আমি কোনোদিন কাউকে দেখিনি, বুঝছো? তোমাকে আমার খুব ভালো লাগে, তোমাকে দেখে এত ভালো লেগেছে যে এরকম সুন্দরী মেয়ে আমি কোনোদিন দেখিনি। তারপর সে আমাকে বলল আচ্ছা তাই বুঝি। আমি তখন ওকে তার নাম জিজ্ঞেস করলাম। সে বলল আমার নাম নোবা। আমি বললাম নোবা, সেটা আবার কেমন নাম? পরিমেয়েটা বেশ লাজুক কণ্ঠে বলল হ্যাঁ নোবা, আমাদের ওইখানে এরকমই নাম। আর তুমি আমাকে এতক্ষণ পরে নাম জিজ্ঞেস করছো কিসের জন্য? মানে সে এমন ভাবে কথা বলে যেন সে একদম কিছুই বোঝে না, খুবই লুতুপুতু এবং অন্য টাইপের। কিন্তু তারপর যখন তার নাম জিজ্ঞেস করলাম, সে একটু রাগ করে দিকে ঘুরে বলল এতক্ষণ কেন জিজ্ঞেস করনি, যেন মনে হয়েছে যে তার সঙ্গে আমি প্রেম করছি। যাই হোক, বাস চলতে শুরু করেছে চিটাগাং রোডের সেই রাস্তা ধরে। এর আগে বাসে আমার যাওয়া হয়নি কখনো, আমি ট্রাকে করে গিয়েছি, ট্রাক চালিয়ে অথবা শুয়ে, কিন্তু এই প্রথমবারের মতো তার পাশে এরকম একটা সুন্দরী মেয়েকে নিয়ে, যার দিকে তাকালে যেন পুরো পৃথিবী থমকে যায়। কেন জানি না ওর দিকে তাকিয়ে আমার প্রথমবার থেকেই একটা অন্যরকম মায়াবী মায়াবী ভাব হচ্ছে আমার ভিতরে, এবং আমার ওর প্রতি একটা আকর্ষণ বোধ হচ্ছে। এই আকর্ষণ বোধ কিসের সেটা আমি জানি না। তারপর সে ঘুমিয়ে পড়ল। আচমকা দেখি সে আমার কাঁধে মাথা রাখলো এবং আমার হাতটা এমনভাবে ধরে আছে যেন সে আমার প্রেমিকা। আমার মনের মধ্যে তখন অন্যরকম একটা বাঁশির সুর খেলতে লাগলো। এরকমটা এর আগে কখনো হয়নি। বুকের ভেতরে একটা ধরফর হতে শুরু করলো। সে সময় আমার 18-19 বছর বয়স মাত্র। ওর বয়স আর আমার বয়স প্রায় সেম। আমি জানি না এরকম অনুভূতি কেন হচ্ছে। তারপর ও আমার হাতটা এত শক্ত করে ধরে ঘুমিয়ে পড়ল। বেশ খানিক্ষণ পর আমি ওর দিকে তাকিয়ে আছি, তাকিয়ে এক দৃষ্টিতে দেখছি এত সুন্দরী মেয়ে, তারপর আবার এরকম রূপ যৌবনের মালিক, তার পাশে বসে আমি এরকমভাবে যাচ্ছি। আমার কাছে বেশ ভালোই লাগছে, এরকম অনুভূতি সকলের হয় না।
অনেকক্ষণ পর তার ঘুম ভাঙলো, কারণ বাস একটা জায়গায় থেমেছে, মানে যাত্রা বিরতিতে। আমি ওকে নিয়ে নিচে নামলাম। আমার কাছে বেশ কিছু টাকা আছে। ওকে বললাম, তোমরা তো পড়ি, তোমরা তো আর চা কফি খাও না, কি খাবা বলো? তারপর আমি একটু বুদ্ধি করে একটা আইসক্রিম এনে দিলাম। ও তখন সেটা খেয়ে বললো কি যে, বাহ, খুব মজা তো, আমাকে আর কয়েকটা কিনে দিবে, আমি বাড়িতে গিয়ে তারপর সেগুলো খাবো। কথা বলার পর আমি বললাম যে, না 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 না, এগুলো তো এখানেই খেতে হয়, কারণ এগুলো বাসে তুমি খেতে পারবে না, গলে যাবে, ঠান্ডা জায়গায় রাখতে হয়। ও তখন বললো, না, আমাকে এনে দিতেই হবে। এরপর আরো কয়েকটা আইসক্রিম কিনে ওকে দিলাম। ও তখন আমার হাত ধরে সেখানে দাঁড়িয়েছিল। এই মেয়েটা এত বেশি কিউট যে ওর আচার আচরণ এবং সমস্ত কিছু দেখে আমার কাছে মনে হতে লাগলো যে ও এখানে আমার কাছে সব থেকে বেশি সেফ ফিল করতেছে। সেজন্য আমি ওকে আর একটু বেশি সিকিউর ফিল করালাম। আমি ওইখানে ওর সঙ্গে কথা বলছি, দাঁড়িয়ে আছি, কিন্তু কেউ কেউ ওকে দেখতে পাচ্ছে না, যার কারণে সকলে আমার দিকে কেমন যেন তাকাচ্ছে। আমি ওকে এটা দিচ্ছি, ও সেটা খাচ্ছে, আবার ওর সঙ্গে কথা বলছি, কেমন যেন সকলে অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে। তারপর বাসে ওঠার পর আমি তোর সঙ্গে কথা বলছি, কিন্তু ও তো কাউকে দেখতে পাচ্ছে না, বা ওকে কেউ দেখতে পাচ্ছে না। ওই মুহূর্তে হেল্পার আমাকে বলে উঠলো, আপনি কি একা একা কথা বলেন নাকি? সেই তখন থেকে দেখছি এখানে দাঁড়িয়ে একা একা কথা বলছেন, আবার এটা ওটা কাকে দিচ্ছেন, কিছু তো বুঝতে পারছি না। মেয়েটি তখন হাসতে হাসতে শেষ, ওর কথা তো কেউ শুনতে পাচ্ছে না, শুধুমাত্র আমি ছাড়া। আমি থ হয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম। ও তো হাসতে হাসতে প্রায় সিট পর্যন্ত আসলো, এসে আমার কাঁধে, আমার হাতে, সমস্ত জায়গায় হাত ধরে বললো কি যে, তোমাকে আজকে সকলে পাগলই ভাবছে, তো ভীষণ মজা পাচ্ছে এই জিনিসগুলো করে। তো আমি বললাম, হ্যাঁ, পাগল তো তোমার জন্য হয়েছি, তুমি যেরকম ভাবে আমাকে নিয়ে যাচ্ছ, আমি আসলে পাগল না হয়ে কোথায় যাব বলো? কথা বলতেই সে খানিকটা হাসি বন্ধ করে বলল, আচ্ছা ঠিক আছে, তবে তোমার সঙ্গে পরিচয় না হলে জানতেই পারতাম না যে এরকম ভালো মানুষ এবং মজার মানুষও পৃথিবীতে আছে। আসলে আমরা আমাদের জঙ্গলের বাইরে কখনো বের হই না, তো এই জন্য মূলত হচ্ছে গিয়ে আমাদের সেরকম কোনো কিছু মনে হয় না যে জঙ্গলের বাইরে কোনো কিছু থাকতে পারে। এই প্রথমবার বের হয়েছি তো। ওর পরনের যে কাপড়টা, তার ভিতরে আমার নিজের কাপড় রয়েছে, একটা গেঞ্জি। আমি তখন তোকে বললাম যে, আচ্ছা তুমি যে আমার গেঞ্জি নিয়ে যাচ্ছ, এটা আমাকে ফেরত দিয়ে যাবে না? ও তখন বললো, না, তোমার এটা বেশ ভালো লেগেছে, আমি এটা নিয়ে যাব। আমি বললাম, আমার তো দুইটাই গেঞ্জি, ভালো গেঞ্জি দুইটা, তুমি সেটা পরে ফেললে আমি কি পরবো? ও বললো কি যে, তা আমি জানি না। তারপর গাড়ি আবার চলতে শুরু করলো। খানিকক্ষণ বাদে ও বললো, আমার ঘুম পাচ্ছে। ও নিজের সিটটা না শুয়ে কাত হয়ে আমার কাঁধের উপর সে শুয়ে পড়লো। এটা যেন এক অন্যরকম জার্নি ছিল। আকাশে তখন আবার জ্যোৎস্না বেরিয়েছে, মেঘ বৃষ্টি থেমে গিয়েছে। জ্যোৎস্নায় এত দুর্দান্ত লাগছে, এরকম অনুভূতি যেন আমার কোনোদিন হয়নি। আজন্ম এরকম অনুভূতি আমি পেতে চাই। গাড়ি চলতে শুরু করেছে। আমিও কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও বলতে পারবো না। আমাকে যেতে হবে চট্টগ্রামের লামা পর্যন্ত। তারপর সেখান থেকে ওর স্থান যেখানে ও থাকে সেখানে আমাকে পৌঁছাতে হবে ওকে নিয়ে। কিন্তু সেখানে পৌঁছে ওকে কিভাবে কোথায় দিয়ে আসবো সেটি তো বুঝতে পারছি না। গাড়ি চললো এবং হঠাৎ করে আচমকা আমার ঘুম ভেঙে গেল, দেখি সকাল হয়ে গিয়েছে এবং আমরা স্থান মতো পৌঁছে গিয়েছি। এত একটা লম্বা ঘুম দিয়েছি, আমি দেখলাম ও আমার কোলের ভিতরে এমনভাবে শুয়ে আছে এবং আমি ওকে এমনভাবে ধরে শুয়ে আছি যেন দুজন একে অন্যের সঙ্গে এসেছি এবং একে অন্যকে ভালোবাসি, এরকম পরিস্থিতি। আমি সঙ্গে সঙ্গে উঠে ওর কাপড় ঠিক করলাম, ঠিক করে ওকে সোজাসুজিভাবে বসিয়ে দিলাম। ওর ঘুম ভাঙলো। ঘুম ভেঙে ও আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন বললাম যে, এখন কথা বলতে পারবে তো, সকাল হয়ে গিয়েছে। ও তখন বলল, আল্লাহ, এখন এখান থেকে আমি বের হবো কিভাবে? কারণ এখান থেকে বের হতে হলে আমাকে দ্রুত জঙ্গলের রাস্তায় যেতে হবে। তারপর আমি এবং ও বাস থেকে নামলাম। আমাকে এবং নুবাকে বাস থেকে নামতে দেখে হেল্পার ভাইয়ের চোখ একদম কপালে উঠে গেল। কারণ হচ্ছে গিয়ে বাসে তো আমি এত সময় একা ছিলাম, আচমকা নুবা কোত্থেকে আসলো? এটা ও দেখে বলল কি যে, ভাই আপনি না একা আসছেন, এই মেয়ে কোত্থেকে আসলো? আমি তখন বললাম, আপনার চোখে মনে হয় কিছু পড়ছে বা কিছু হয়েছে। আমি তো সারা রাস্তা ওর সঙ্গে আসলাম এবং ওর সঙ্গে কথা বলেছি, আপনি তো সেই সময় দিব্যি মজা নিয়ে নিলেন, তাই না নুবা? একথা বলতেই নুবা বলল, হ্যাঁ, আমি তোর সঙ্গে কথা বলছিলাম, আপনি তখন আমার দিকে তাকালেন। হেল্পার থ হয়ে গেল। নুবা এত সুন্দরী যে তার দিকে যে কেউ তাকিয়ে থাকবে, ঠিক তেমনই হলো। হেল্পার এবং আশেপাশের সকলে কেমন করে যেন তাকাচ্ছিল। আমি বললাম, নুবা? ও বলল, তারপর আমি বললাম যে, তুমি এক কাজ করো, তুমি একটু অদৃশ্য হও। ও বললো, এখন আমি অদৃশ্য হতে পারছি না, দিনের বেলাতে আমি অদৃশ্য হতে পারি না, আর এই ক্ষমতা এখন পর্যন্ত আমি শিখতে পারিনি, সেহেতু আমি এখন দৃশ্যমানই থাকতে হবে, আর এখানে তোমার সঙ্গে এরকমভাবে ঘুরতে হবে। এরকম করে আমি সেখানে বাস স্ট্যান্ড থেকে নেমে ওকে নিয়ে সামনে চলে আসলাম। সামনে এসে বললাম যে,
খাবার তো খেতে হবে, ক্ষুধা তো লেগেছে, তাই না? চলো একটু ফ্রেশ হয়ে খাবার টাবার খেয়ে তারপর যাই তোমার সেই জায়গার দিকে, যেখানে তোমার থেকে আমি উঠেছিলাম সেই জায়গায় আমাকে আবার যেতে হবে। আমি ভেবেছিলাম ওই জায়গাটাই নামবো, তবে এখান থেকে লামা থেকে মনে হয় অনেকটা দূরে হবে, ওই দূর পর্যন্ত যেতে হবে, প্রায় 30 কিলোমিটার সামনে ওইখানে। আমি আসলে বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে, চলো তো তুমি আমার সাথে। তাই বলে তাকে নিয়ে একটা হোটেলে ঢুকলাম। তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খেতে বসলাম। ওখানে কিছু ছেলে পেলে, মানে যত ছেলে মেয়ে আছে সকলেই আমার দিকে তাকাচ্ছিল। আর আমার চেহারা তো তেমন একটা ভালো ছিল না ওই সময়। একজন ট্রাক ড্রাইভারের ছেলের চেহারা কতখানি বা ভালো হবে, লুক আউট বা কতখানি ভালো হবে। যে জামা কাপড় পরে এসেছি সবাই ভাবছে যে আমি হয়তো ওকে নিয়ে পালিয়ে এসেছি বা হ্যান ত্যান এরকম কিছুই। আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে তারপর এখান থেকে বেরিয়ে গেলাম। আর কিছুক্ষণ থাকলে সকলে হয়তো প্রশ্নবিদ্ধ করতো যে ওকে নিয়ে কোত্থেকে আসছো। যেখানে ওকে থাকা মানে দৃশ্যমান থাকার কথা ছিল সেখানেও দৃশ্যমান নেই, আর যেখানে থাকার কথা না সেখানে অদৃশ্য দৃশ্য হয়ে আছে। তো এটাই তো আমি কিছু মিলাতে পারছি না। আমি লামাকে তখন বললাম, আচ্ছা চলো ওইখানে যাওয়া যাক। আমি স্ট্যান্ডে এসে একটা সিএনজি পেলাম, সিএনজি হচ্ছে গিয়ে ওইদিকে যাচ্ছে। তো আমি লামা থেকে সিএনজিতে উঠলাম ওইদিকে যাওয়ার জন্য। ওরা জিজ্ঞেস করলো যে কোথায় নামবেন। আমি বললাম যে আপনি যেতে থাকুন, নামার সময় হলে আমি এমনিতেই বলবো। লামা আমার পাশে বসে আছে, যেহেতু পাবলিক সিএনজি সেহেতু আরও অনেক প্যাসেঞ্জার উঠবে। তো আরও 2জন প্যাসেঞ্জার উঠেছে, লামার পাশে একজন আর আমি তার পাশে বসে আছি। তখন লামা বললো কি যে আমি ওনার পাশে বসবো না। তাই বলে ও এই পাশে এসে আমার কোলের উপর ঠাস করে বসে পড়লো। এখন ও এমন পরিস্থিতির মধ্যে ফেলে দিল আমাকে, আমার কোলের উপর কোনো মেয়ে এরকমভাবে বসলে আমি কি ঠিক থাকতে পারি? সেটা তো অস্বাভাবিক বিষয়। তারপর আমি ওকে বললাম, আরে কি করছো, এই পাশে এসে বসো। তারপর ওকে একদম কোনার দিকে বসালাম, আর এই পাশে আমি বসলাম। ও আমার কাছে বেশি সিকিউর ফিল করছে সেটা আমি বুঝতে পারছি, এবং আমি ওকে সাথে করে তখন সামনের দিকে এগোতে শুরু করলাম। যেহেতু 30 কিলোমিটার রাস্তা, যেতে অনেক সময় লাগবে, ঘন্টাখানিকের আশপাশে তো লাগবেই। তখন ও আবার ঘুমিয়ে পড়লো, আমার হাত ধরে আমার কাঁধের উপর মাথা রেখে। আমার কেন জানি না ওর প্রতি একটা অন্যরকম টান এবং মায়া অনুভব হচ্ছিল, যে মায়াটা হয়তো আমার কারোর জন্য কখনো হয়নি, বা আমি এখন পর্যন্ত কারোর প্রেমে এরকমভাবে পড়িনি সেই জন্য, নাকি বেশি সুন্দর সেই জন্য। আমার মাথায় আসলে কিছু ঢুকছিল না। এটা কি আদতেও সত্য কোনো কিছু, নাকি আমি কোনো কিছু স্বপ্ন দেখছি? বেশ খানিকক্ষণ পর গাড়ি চলছে, সেই সময় হঠাৎ করে আমি বলে উঠলাম, এই ভাই গাড়ি থামান, গাড়ি থামান, এইখানেই। তো ওনারা একটু সামনে গিয়ে থামালো। তো ওই সময় আমি লামাকে ডাকলাম, বললাম উঠো, এখানে আমাদেরকে নামতে হবে। তো ও তখন নামলো। নামার পরে আমি ভাড়া মিটিয়ে ওইখানে দাঁড়ালাম। তারপর ওকে বললাম যে এটাই তো আমাদের এলাকা। ও তখন একটু আশেপাশে তাকিয়ে বললো কি যে হ্যাঁ, কিন্তু এদিক দিয়ে যেতে হবে কিনা জানি না, আসলে আমি ওই রাত্রেবেলা কিভাবে পালিয়ে বা দৌড়ে দিকে এসেছি আমি জানি না, ডানে যেতে হবে নাকি বামে যেতে হবে সেটাই তো বুঝতে পারছি না। তারপর আমি ওকে নিয়ে সামনের দিকে এগোতে শুরু করলাম। বললাম কি আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে জঙ্গলের ভিতর পর্যন্ত দিয়ে আসি, তারপর আমি চলে যাব। নোবা তখন সামনের দিকে এগোতে শুরু করলো, আমি ওর পেছন পেছন আছি। বেশ খানিকটা জঙ্গলের ভেতরে গিয়ে দেখলাম অনেক গভীর জঙ্গল, এবং ভিতরে যাওয়াটা বেশ দুষ্কর, আবার পাহাড়ি রাস্তা। এই রাস্তা বেজে উপর দিকে কিভাবে যাব সেটাই বুঝতে পারছি না। আমি বললাম তুমি এখান থেকে চলে যাও, তুমি তো এখন চাইলেই যেতে পারবা, তাই না? ও তখন বললো না, আমি একা একা কিভাবে যাবো? আমি বললাম না, দিনে আমার শক্তি কাজ করে না, আর আমি এদিক দিয়ে কিভাবে যাবো? এদিক দিয়ে যাওয়ার মতো আমি কি চিনি বাসা? তুমি আমাকে বাসা পর্যন্ত দিয়ে আসবা, আর আমাদেরকে সন্ধ্যা হওয়া পর্যন্ত এখানে বসে থাকতে হবে। ততক্ষণে প্রায় ভর দুপুর 2টা বাজে। ওই মুহূর্তে সন্ধ্যা হওয়া পর্যন্ত কি অপেক্ষা করবে? আমি বললাম আচ্ছা তুমি তো একটা বিপদে ফেলেছো, তুমি আগে বলবা না যে রাত্রেবেলা যেতে পারবা তুমি, আর এখন আমি তাহলে কি করব? তো ওই কথা বলার পর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি এখানে তাহলে একটু বসো, আর কি করার, আমি কোনো খাবার টাবার কিনে নিয়ে আসি। ও তখন বললো না, আমি তোমার সঙ্গে যাব, তুমি আমাকে রেখে একা একা চলে যাবে, আমাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসবে, তারপর তুমি যেখানে যাওয়ার চেয়েও। ও তখন নাসুর বান্দা আমার পেছন পেছন আসলো। ওইখানে বেশ খানিকক্ষণ হেঁটে একটু দূরে একটা খাবার হোটেল পেলাম, দুপুরের খাবার সেখানে খেলাম, এবং হোটেলের আশেপাশে বেশ কিছুক্ষণ বসে থেকে মূল সমস্যা হচ্ছিল লামা বেশ সুন্দরী, এই জন্য মূলত ওকে যেই দেখছিল তার সেই ওর দিকে এগিয়ে আসছিল এবং খারাপ অ্যাপ্রোচ করার চেষ্টা করছিল, সেটা আমি বুঝতে পারছিলাম। অনেকক্ষণ দিকে ঘোরাঘুরি করে তারপর আমি ওকে নিয়ে বিকালের দিকে জঙ্গলের ভিতর ঢুকলাম। একটু পরে সন্ধ্যা নেমে আসবে, তো আমি যে তো জঙ্গলের ভিতরে একা একা হাঁটতে পারবো না, ও তো পরি একটা, তো জঙ্গলের ভিতর আলোর ভিতরে হাঁটতে পারবে। তো সেটা চিন্তা করে আমি আসার সময় একটা বুদ্ধিকর একটা টর্চ লাইট কিনে নিয়ে এসেছিলাম। টর্চটা নিয়েছিলাম এই কারণে যাতে করে আমি রাত্রেবেলা অন্ধকারে হারিয়ে না যাই, আর ওরা তো পরি, ওদের তো লাইট লাগে না। তো আমি তখন নোবাকে বললাম আচ্ছা নোবা চলো। তো ওরা হাঁটতে শুরু করলো। বেশ খানিকক্ষণ পর আমি তখন বললাম যে কি তুমি কি কিছু বুঝতে পারছো, টের পাচ্ছ? এখান থেকে তুমি কি একা যেতে পারবে? আমি কি ফেরত চলে যাবো? ও তখন বললো না, তুমি আমার সঙ্গে চলো, আমাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসবে, তারপর আমি যা করার সেটা দেখবো, ঠিক আছে?
তো ও একা একা যেতে পারছিল না, তো আমি হাঁটতে শুরু করলাম বেশ খানিকটা রাস্তা। এক প্রকার হাঁটতে হাঁটতে অনেকটা রাত হয়ে গেল, প্রায় 10টা 11টা বাজে হয়তো সেই সময়। তো আমরা অনেকটা জঙ্গলের ভিতরে চলে আসলাম। তো এরকম বৃষ্টি ভেজা একটা জঙ্গল, এইরকম জঙ্গলে তো আগে আমি কখনো আসিনি। আর ও আমাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটাও আমি বুঝতে পারছি না, কিন্তু ওর সঙ্গে যেতে কেন যেন আমার ভালো লাগছে। তো অনেকটা পথ যাওয়ার পর একটা পাহাড়ের কাছে এসে থামলাম, এবং সেইখানে আসার পর হঠাৎ করে দেখি রাস্তা শেষ হয়ে গিয়েছে, সামনের কোনো রাস্তা নেই, হয়তো ডানে নাকি বামে নাহলে পিছনে যেতে হবে। তো এরকম জায়গায় এসে আমার লাইটের ব্যাটারি তখন প্রায় শেষ হয়ে যাওয়ার জোগাড়, কারণ আমি চার্জ করতে পারিনি। তো আমি তখন কী করবো কিছু ভেবে না পেয়ে ও তখন এখানে আসার পর লাফালাফি করতে শুরু করলো। তো নোভার গায়ে একটা অন্যরকম আলো জ্বলে, যে আলোটা শুধুমাত্র রাত্রেই জ্বলে, এবং ওর শরীরের মধ্যে সেই আলোটা আমি গতকালকে রাত্রেও দেখতে পেয়েছিলাম ট্রাকের ভেতরে। তো এইরকম পরিস্থিতিতে আমি আসলে কী করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। আমি ফেরতও যেতে পারছি না, কারণ যেখানে চলে এসেছি যদি কোনোভাবে ও এখান থেকে গায়েব হয়ে যায়, ওই সময়ের মতো গায়েব হয়ে যায়, চলে যায়, তাহলে আমাকে এখান থেকে রেস্কিউ করার জন্য কেউ আসবে না, আমি তো এখানে মারাই যাব। তো ওই মুহূর্তে ও যখন একটা চিৎকার করে উঠলো, চিৎকার করার পরে অন্য একটা পাহাড় থেকে কোনো একটা শব্দ আসলো, এবং আচমকা চারিদিকে বেশ কিছু জিনিস উপর থেকে নিচে নামতে শুরু করলো। এবং সেই জিনিসগুলো এমন ছিল যে তাদেরকে দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে, এরকম বিভৎস জিনিস। তারা যখন আসলো, নোভা সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তাদের কাছে গেল, এবং সেখানে একটা মহিলা ছিল, সেই মহিলার সঙ্গে সঙ্গেই তাকে জড়িয়ে ধরলো, এবং আমাকে সকলে ঘিরে ফেললো। সকলে মনে করেছে যে আমি ওকে ধরে নিয়ে গিয়েছিলাম, এবং আমি ওকে নিয়ে যেভাবেই হোক কোনো কিছু একটা করেছি। আর এটা মনে করে সকলে আমাকে তখন ধরে এক প্রকার উল্টো করে বেঁধে ফেললো। ওদিকে নোভা তো তার নিজের ঘরে গিয়েছে, ঘরে যে কথা বলছে। তো বেশ খানিক্ষণ পর ও নিজে এখানে আসলো। আসার পর ও বলতেছে, ওদেরকেই বললো কোনো একটা ভাষায়, যাকে আমি বুঝতে পারছিলাম না। তো ওইটা বলার পর সকলে তখন অবাক হয়ে গেল এবং আমাকে নিচে নামালো। নিচে নামানোর পর আমি তখন সেখানে তো ওরকমভাবে উল্টো হয়ে বসে আছে, আমার মাথাটা ঘোরানো শুরু করছে। তো কি করবো কিছু বুঝে উঠতে না পেরে তখন শুয়ে পড়লাম। ওরা মনে করছে যে আমার অবস্থা একদম শেষ। তারপর আমাকে তুলে নিয়ে একটা বিছানার উপর শোয়ালো। বেশ খানিক্ষণ পর আমার অবস্থা খানিকটা স্বাভাবিক হলো, এবং আমি তখন সেখানে বসে ভাবছি যে আমি কি করব। তো ওরা তখন কোনো একটা ভাষায় আমাকে বলছিল কিছু, কিন্তু আমি বুঝতে পারছিলাম না। তো নোভা যখন বললো যে ওই হচ্ছে আমাকে সেভ করে এই পর্যন্ত নিয়ে আসছে, এবং ওর বান্ধবীরা যখন আসলো তখন বললো কি যে না, এই ছেলে ছিল না, এই ছেলে সম্ভবত ওকে রেস্কিউ করছে, এবং সমস্ত কথা বললো যে ওকে এরকমভাবে নিয়ে গেছে, এবং ও এরকমভাবে নিজের গহনা টহনা বিক্রি করে টাকা পয়সা জোগাড় করে তারপরে ও এখানে দিয়ে গিয়েছে। তখন সব জিনেরা মনে করলো, ভাবলো যে আসলে আমি একটা ভালো ছেলে, এবং তারা আমাকে আর কোনো কিছু করলো না। তখন তারা হেসে দিল, বললো কি যে তাহলে তুমি আমাদের মেয়েকে বাঁচানোর জন্য এখানে নিয়ে আসছো, আমাদের মেয়েকে সেফ পর্যন্ত পৌঁছে দিয়ে গেছো, তো তুমি তো আমাদের মেহমান, আমাদের এখানে থাকো 2 দিন, তারপর তোমাকে আমরা দিয়ে আসবো। তো ওরা তো ওই জঙ্গল বা ওইটার আশেপাশে যেত না, কাউকে যেতেও দিত না, কিন্তু বড় যেসব জিন আছে তারা ওইখান থেকে বের হতো, ওই জঙ্গলের ভিতরে থাকতো, এবং ওইখান থেকে বের হতো মাঝে মধ্যে, ওই পাহাড়ের উপরে থাকতো। তো আমাকে ওরা কোনোভাবে ওখান থেকে আসতে দিবে না, আর আমি তো বাসা থেকে বের হয়েছি ট্রিপ মারার কথা বলে, আমার বাড়িতে না গেলেও সমস্যা নেই। তো তখন আমাকে ওইখানে রাত্রেবেলা ঘুমাতে দিলে একটা বিছানার উপরে। সেই বিছানাটা কীরকম ছিল জানি না, তবে আশেপাশে বেশ জঙ্গল এবং অন্যরকম অদ্ভুত সব পশু পাখির ডাক আসছিল, সেটা বুঝতে পারছিলাম। তো সেখানে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা উঠে মারাত্মক সৌন্দর্য দেখে আমার ঘুম ভাঙলো। আমি যখন ঘুম ভেঙে সামনের দিকে তাকালাম, দেখলাম মেঘের এক থোকা আমার সামনে দিয়ে ভেসে যাচ্ছে, এবং সেই সাথে আকাশের এত নীল সৌন্দর্য এর আগে আমি কখনো দেখিনি। তো মেঘের উপর শুয়ে আছে এরকমটা মনে হচ্ছে। ওই সময় নোভা এসে আমার সামনে উপস্থিত হলো, উঠে বললো কি যে কি ব্যাপার, তুমি এখনো ঘুমাচ্ছ, ওঠো। তাই বলে আমার হাত ধরে নিচে টেনে নামালো। ও তো আর জানে না যে আমি উঠতে পারি না, ও বোকার মতো কাজ করে আমাকে টেনে নিচে নামালো, অথচ ও আমার ভর ধরতে না পেরে আমাকে ছেড়েই দিল প্রায়। ওইখান থেকে আমি নিচে পড়ে যাচ্ছি। ওই মুহূর্তে 2টা জিনিস আমাকে ধরলো, ধরে বললো কি যে কি করছিস, তুই তো আসলে বোকা, ওকে ফেলে দিলে ও তো একদম মারাই যেত এখন। নোভা বললো আচ্ছা সরি। তাই বলে ও আমাকে আবার উঠালো উপরের দিকে, উঠায় আমাকে বললো চলো আমরা ঘুরতে যাই। আমি বললাম কোথায় ঘুরতে যাবো, তুমি এর আগের দিন ঘুরতে গিয়ে কি একটা কাহিনী করছো জানো না, এখন যদি তোমাকে নিয়ে ঘুরতে চাই, যদি আবার হারায় যাও তাহলে আমাকে দিবে ভালো মতোই, আমি তোমার সাথে করে কোথাও যাবো না। ও তখন আমার 2 হাত ধরে টেনে নিয়ে বললো যাওয়া মানে চলো আমার সঙ্গে, চলো এরকম করে বলতে লাগলো। দেখুন ও এরকমভাবে বললে আমি কি কোনোভাবে সেটাকে নিষেধ করতে পারি? আমার নিষেধ করার মতো কোনো ক্যাপাসিটি ছিল না, আমাকে টেনে নিয়েই যাবে এক প্রকার। তো ট্রেনে নিয়ে একটা সামনের জায়গায় গেল। তো ও যে এরকম একটা জায়গায় আমাকে নিয়ে আসবে সেটা ভাবতে পারিনি। খুবই সুন্দর একটা জায়গা, চারিপাশে ওরকম বন নেই, ফ্রেশ জায়গা, একটা ফাঁকা ময়দান, এবং সেই ময়দানের ওইখান থেকে ঝর্ণা দেখা যাচ্ছে, দূরে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, মানে একটা ফাঁকা মাঠ আর কি। সেই মাঠের ভিতরেও আমাকে তখন নিয়ে গেল, নিয়ে গিয়ে আমার হাত ধরে তখন আমাকে ঘোরাতে লাগলো, বললো কিছু দেখো কি সুন্দর জায়গা, তাই না, আমরা এরকম সুন্দর জায়গায় থাকি। তাহলে কিছু এরকম সুন্দর জায়গা দেখিয়ে তুমি কিসের জন্য মানুষের জগতে গিয়েছিলে, সেখানে তো ভালো মানুষ থাকে না, সবাই তোমার দিকে এরকমভাবে বাজে দৃষ্টিতে তাকিয়েছিল, দেখেছিলে না? ও তখন বললো হ্যাঁ দেখেছিলাম তো,
এই জন্য তো তুমি ভালো, তুমি আমার সঙ্গে এখানে থাকবে, সবসময় থাকবে, ঠিক আছে? আমি তখন বললাম, কেন তোমার সঙ্গে সবসময় কেন থাকবো? আমাকে চলে যেতে হবে না? আমার বাবা মা রয়েছে, সেখানে গিয়ে তাদেরকে দেখতে হবে, আর তুমি তো দেখেছো যে আমি কিরকম জায়গায় থাকি। তো ও তখন বললো, না, তারপর তোমাকে এখানে থাকতে হবে, আমি যখন বড় হবার একটু, তখন আমি তোমার সঙ্গে তোমার এখানে যাব, ঠিক আছে? তো এই কথা বলার পর আমি তো তখন চুপচাপ আসি, ও যেটা করতেছে করুক পাগলামি, আমাকে এখান থেকে চলে যেতেই হবে। তো আমাকে কোনোভাবে যেতে দিবে না, বললো কিছু না, তুমি আমার সঙ্গে থাকবে এবং আমার সঙ্গে এখানে খেলাধুলা করবা, যা করবে এখানেই করবা। তো ওর শরীর তো একটা যুবতী মেয়ের শরীর, কিন্তু ওর বুদ্ধিমধ্যে একটু কম, সেটা আমি বুঝতে পারছিলাম। তো আমার সঙ্গে ঢলাঢলি করে, আমার সঙ্গে খেলে, আমাকে জড়িয়ে ধরে। তারপর একবার তো এমন হয়েছে যে আমার টেনে ধরতে গিয়ে আমি পড়ে গিয়েছি ওর উপরে, এবং ও তখন হাসছে আমাকে না না সরিয়ে। তো ওই সিচুয়েশনগুলো তো আমার জন্য বেশ বেদনাদায়ক, কারণ হচ্ছে বেশ কষ্ট হচ্ছিল যে এগুলো সামলাতে আর কি, নিজেকে কন্ট্রোল করতে। তো যাই হোক, ও এগুলো করার পরে বিকেলের দিকে আমাকে হচ্ছে কি তখন ওর যে জিন ভাইরা ছিল তাদেরকে বললাম যে ভাই, আমাকে চলে যেতে হবে, কারণ আমাকে গিয়ে তো কাজবাজ করতে হবে, আর ওকে নিয়ে এসেছি যার কাছ থেকে টাকা ধার করে, তাকে দিতে হবে টাকা পয়সা, তো আমি এখন যাই চলে, নাহলে ওরা আমাদের বাড়িতে চলে আসবে। তো বললো কিছু, ভাই আপনি আমাদের অনেক উপকার করেছেন, আর আমাদের কথা কাউকে বলেন না কখনো, আমরা যেখানে থাকি আপনি তো আমার ঠিকানা জেনে গেছেন, আর আপনি যখন ভালো লোক ভালো মানুষ সেটা বুঝতে পারছি, নাহলে আমার বোনকে সহি সালামত পর্যন্ত এখানে পৌঁছে দিতে পারতেন না। আর আমার বোন হচ্ছে কি একটু দুর্বল মানসিকতার, মানে হচ্ছে কি একটু বাচ্চাদের মতো করে, ওর বয়স আছে, বয়স আপনার থেকে বেশি হবে, আর ও একটা যুবতী মেয়ে, তো তার সুযোগ না নিয়ে আপনি একে বাড়ি পর্যন্ত দিয়ে গিয়েছেন, সেই জন্য আমি বেশ আনন্দিত। এবং ওর মেধা অতটা স্বাভাবিক জিনদের মতো না, ও তবে ভালো একটা মেয়ে আর কি, বেশ গোছানো সুন্দর। তো আপনি সেটা তো দেখেছেনই, তো কিছু মনে করেন না, ঠিক আছে? তো এই কথা বলার পর আমার তখন বুঝতে পারলাম যে আসলে ওর বয়স সব কিছু ঠিক আছে, কিন্তু ও একটু বুদ্ধির দিক থেকে দুর্বল, যা অন্যরকম কথা বলে, বাচ্চাদের মতো করে, বাচ্চাদের মতো ব্রেন আর কি। তো তারপর আমি হচ্ছে কি এখান থেকে উনি আমাকে ওই রাস্তা পর্যন্ত দিয়ে গেল, বললো কি যে আমরা সাধারণত আমাদের অঞ্চলের বাইরে বের হই না, না হলে আমি আপনাকে সেই পর্যন্ত দিয়ে আসতাম, আপনার বাড়ি পর্যন্ত দিয়ে আসতাম আমি, না হলে আপনি চলে যান কষ্ট করে কাইন্ডলি। তো যাওয়ার সময় উনি আমার হাতে একটা চকচকে একটা জিনিস দিল, বললো কি যে ভাই, এই জিনিসটা আপনি নিয়ে যান, এই জিনিসটা নিয়ে আপনি, এটা অনেক মূল্যবান, আপনাদের বাইরের জগতে এটা বেশ মূল্যবান জিনিস, আপনি এটা নিয়ে তারপর বিক্রি করে আপনি কোনো কিছু একটা করেন। আমি আপনার কাছ থেকে আপনার সমস্ত কথা শুনেছি আমার বোনের কাছ থেকে, এবং ও বলেছে যে আপনি এরকম এরকম গরিব, তো কিছু মনে করেন না, আমি জাস্ট আপনাকে বললাম, আমরা জিন হইলেও আল্লাহর বান্দা তো নাকি, জিন হলেও মানুষের প্রতি একটা দরদ আমাদের আছে। আর আমার বোনের চিকিৎসা চলছে, আশা করি ভালো হয়ে যাবে। আসলে আমার বোনের বেশ কয়েক বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ও আসলে আহত হয়েছিল, সে আহত হওয়ার পর মাথায় চোট লাগার পর থেকে ও এরকম হয়ে গেছে। তো চিকিৎসা চলছে, আশা করি ও ভালো হয়ে যাবে, দোয়া করবেন। তাই বলে ও আমাকে রাস্তা পর্যন্ত দিয়ে গেল, এবং দিয়ে আমার চোখের সামনেই গায়েব হয়ে গেল। তখন হচ্ছে গিয়ে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। তো আমার মন খারাপ হয়ে গেল ওইখান থেকে আসার সময়, কারণ নোবা বেশ ভালো একটা মেয়ে, বেশ সুন্দরী, সেটা তো বটেই, পাশাপাশি বেশ ভালো মন মানসিকতার, তার বুদ্ধি একটু কম সেই জন্য না, তার সমস্যা হয়েছে একটু মাথায় আঘাত লাগার কারণে, সেটা আল্লাহ চাইলে ঠিক হয়ে যাবে, তার নাকি ট্রিটমেন্ট চলছে, তো আল্লাহ চাইলে সেটা ঠিক হয়ে যাবে। এবং ওই জন্য না আমার তাকে ছেড়ে চলে আসতে হচ্ছে, এই জন্য আমার ভীষণ মন খারাপ। এবং ও এতই 2 দিন পর্যন্ত আমার সঙ্গে যা করেছে একদম মন থেকে করেছে। মানুষের বুদ্ধি কম থাকতে পারে বা যেটাই কম হোক না কেন, কিন্তু মানুষের ভালোবাসাটা যেটা তারা একদম মন থেকে দেয়, সেটা একদম ভেতর থেকে আসে, সেটা কেউ জেনারেট করতে পারে না। তো আমি যে এই 3-4 দিনে ওর প্রতি দুর্বল হয়ে পড়েছি, ওকে ভালোবেসে ফেলেছি, সেটা আমি ভালো মতো বুঝতে পারছিলাম। তো ওইখান থেকে আসার সময় কেন যেন আমার কান্না চলে আসলো, আমার চোখ ভিজে উঠলো, এত পরিমাণ কষ্ট হচ্ছিল আমার নেবার জন্য। তো তখন আমি একটা হাত দিলাম বাসে, তো বাস দাঁড়ালো, তারপর বললাম যে ঢাকা যাবেন কিনা। তো আমি বাসে টাকা পয়সা নিয়ে তেমন কোনো বার্গেনিং করলাম না, কারণ আমার মন ভীষণ খারাপ ছিল, আমাকে কোন সিটে বসে দেওয়া হলো সেটা দিয়ে আমি কোনো বার্গেনিং করলাম না। তো আমি উঠে বসে পড়লাম, ভীষণ মন খারাপ ছিল, এবং সারা রাস্তা প্রায় কান্না করতে করতে এসেছি ফুফিয়ে ফুফিয়ে। তো আমার পাশের সিটে যে ছিল তিনি বললেন, কী হয়েছে, আপনার বাড়ি থেকে কেউ মারা গিয়েছে? তো বললাম, না ভাই, একটু মন খারাপ সেই জন্য। তো উনি বুঝতে পারছিলেন যে আমার মন ভীষণ খারাপ, কিন্তু আমার সঙ্গে কথা বলেননি। যাই হোক, আমি ঢাকা আসি, সকালবেলা ঢাকা নেমে আমি বাসায় এসে প্রায় 2-3 দিন কারোর সঙ্গে কোনো কথা বলিনি। তো আমার ওস্তাদজি তখন ডাক দিলেন, কিরে বেটা, তুই যাবি না ট্রাকে? কয়েকদিন ধরে তোর খুঁজতেছি, পাচ্ছি না, তুই কই গেছিলি? তো প্রায় সপ্তাহখানিক আমি এখানে ছিলাম না, 3 দিন ছিলাম না, আর সপ্তাহখানিক হচ্ছে ঘরের ভিতরে ছিলাম, উনি আমাকে খুঁজে পাইনি। তো উনি বলতেছে যে চল ট্রাকে। তাই বললাম কিছু, আমি নামে যাবো না, আমি আর কাজ করবো না।
তো বলতেছে কাজ করবি না মানে, তোর এতদিনে আইনা রাস্তা থেকে আইনা কাজ শিখাইলাম, সব কিছু করাইলাম, আর তুই এখন কাজ করবি না, কেন করবি না? তাই বললাম ওস্তাদ আমি এই কাজ ছেড়ে দিব, আমি অন্য কাজ করব, আর আমি আর এদিকে যাব না। কারণ আমি জানি যে আমাদের বেশিরভাগ ট্রিপই হচ্ছে বান্দরবানের ওদিকে যেতে হয়, ওদিক দিয়ে আসতে হয়, কারণ এই ট্রাকের মালিকের বাড়ি হচ্ছে ওদিকে। তো সেহেতু বেশিরভাগ ট্রিপে আমাদেরকে ওদিকে যেতে হয়, এবং ওদিকে গেলে আমার ওর কথা মনে হবে, যেটা কিনা আমি আসলে বরদাস্ত করতে পারবো না, আমার খুব কষ্ট হবে। তো ওস্তাদ আমাকে একটু নিয়েই যাবে, তাই বললাম না আমি যাব না। তো যাই হোক, এক প্রকার পরে ওস্তাদ না নিতে পারে, উনি চলে গেল। চলে যাওয়ার পর এখন আমি তো এরকমভাবে একদম মরার মতো পড়ে আছি। আমার বোন জিজ্ঞেস করলো, মা জিজ্ঞেস করলো কী হয়েছে তোর? তা আমি তো কিছু বলতেছিলাম না, আর কি বলবো তাকে, আমার কি নোবার কথা তারা তো জানে না। তো আমি তখন ঘরের ভিতরে ড্রয়ার খুলতে গিয়ে একটা জিনিস দেখে অবাক হলাম। দেখলাম কি যে নোবার পরনের একটা জামার অংশ, মানে হচ্ছে গিয়ে ও দুইটা জামা পরেছিল, ওই উপরের যে জামাটা ছিল তার ভিতরে আরেকটা জামা ছিল, যেটা খুলে আমার গেঞ্জিটাও পরেছিল। তো সেই জামাটার অংশটা ভেতরে রয়েছে, ওইটা এখন নিয়ে যায়নি, একদম পাতলা গেঞ্জি টাইপের একটা জামা, তো ওইটাও নিয়ে যায়নি। তো ওইটা যখন আমি হাতে পেলাম, ওর গায়ের ঘ্রাণ লেগেছিল ওইখানে। তো ওইটা পেয়ে তখন আমার মনের ভিতরে একটা অন্যরকম মানে কেমন যেন লাগছিল, খুব খারাপ লাগছিল, কাদা কাদা মন থাকতো সবসময়, কাজবাজ করতাম না। এক প্রকার বাড়ি থেকে চিল্লি শুরু করলো যে তুই কাজ করিস না কিসের জন্য, বাড়িতে টাকা দিস না কিসের জন্য, মাসের সাথে খাবারের টাকা, তারপরে ঘর ভাড়ার টাকা, সমস্ত কিছু দিতে হবে, আমরা দুজন বাড়ি কাজ করি, গার্মেন্টসে কাজ করি, এই টাকাগুলো কি দিতে পারবো, তুই যদি একটু কন্ট্রিবিউট না করিস। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আম্মা, আমি দেখি কী করা যায়। তো আমার তখন নোবার ভাইয়ের দেওয়া সেই জিনিসটার কথা মনে হলো, যে এই জিনিসটা হয়তো আমার কোনো একটা কাজে আসবে। আমি দীর্ঘদিন ট্রাক ড্রাইভারিংয়ে কাজ করেছি, প্রায় 4 বছর ট্রাক ড্রাইভিং এবং হেল্পারই করেছি, তো সেটা আমার একটু এই বিষয়ে অভিজ্ঞতা ছিল। তো আমি তখন ওই জিনিসটা নিয়ে আমার সেই ভাইয়ের কাছে গেলাম, যে আমার কাছে টাকা পাইতো। তো ওনার কাছে যাওয়ার পরে ওইটার ভিতরে আমি ভাবছিলাম হয়তো একটা পাথর থাকবে, কিন্তু এটার ভিতরে বেশ কিছু পাথর ছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে, নোবার যে কানের দুলটা আমাকে খুলে দিয়েছিল বিক্রি করার জন্য, সেই কানের দুলের ভিতরে এই সেম পাথরগুলো ছিল। তো সেই নোবার কানের দুলটা আমি বিক্রি করিনি, সেটা আমি আলমারির ভিতর খুব যত্নে সহকারে রেখে দিয়েছি। ওর সেই কানের দুল আর হচ্ছে ওর পরনের সেই জামাটা, যেটা কিনা আমার এখানে রেখে গিয়েছিল, এবং আমার গেঞ্জিটা সে নিয়ে গিয়েছিল। তো নিয়ে যাওয়ার পরে আমি তখন ওই জিনিসটা সেই ভাইয়ের কাছে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে বললাম কি যে আমার কাছে তো বেশ কয়েকটা আছে। তো আমি তাকে 2-3টা দিলাম, বললাম কি যে ভাই এই ধরেন, জিনিসগুলো ধরেন, এগুলো আপনি কীভাবে বিক্রি করে দিবেন জানি না, এবং এটার দাম কত তাও আমি জানি, কারণ হচ্ছে কি এগুলো আমি তখন ইন্টারনেট সার্চ করে খুঁজে বের করছি, ওই সময় খুঁজে বের করছি, এবং সাইবার ক্যাফেতে গিয়ে, আর হচ্ছে গিয়ে আমি অনেকের কাছে শুনছি যেগুলো দাম কেমন, সে তো আপনি ভালো দাম দিবেন সেটা আমি ভালোভাবে জানি। তো তখন বললো দেখ আমিও জানি তুইও জানি না, তোমার ছোটো ভাই, তুই যদি একটা ইয়ে করতে পারিস তুই বেনিফিট হবে, আমি বেনিফিট হবো। এই জিনিসের দাম মেলা দাম, প্রায় 30-40 লাখ টাকা হবে তুই যে জিনিস নিয়ে আসছিস। তুই এই জিনিস বিক্রি করতে গেলে তো সেরকম জায়গায় যাইতে হবে, এটার অরিজিনাল দাম তো তুই পাবি না, এটার দাম আমি 20 লাখ টাকা দিতে পারবো, আমি কিনে নিব, আর কিন্তু তোকে 20 লাখ টাকা দিব, আর বাকি টাকা লাভ যা হয় সেটা আমি রাখবো। তাই বললাম কিছু ভাই আপনি বললেন 30-40 লাখ টাকা দাম, তো আপনি দেখি অর্ধেক প্রফিট রেখে দিচ্ছেন, তো তাতে করে আমার কি লাভ হইলো? তো তখন বললো কিছু তুই তাহলে অন্য জায়গায় গিয়ে বিক্রি কর। আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই, আর 5 লাখ টাকা বাড়াই দিয়ে না, আমি তো ব্যবসা শুরু করব, আমি একটা ট্রাক কিনে চালাবো। তো তখন বললো বেটা তুই সেই ট্রাকের ইয়াটাই ছাড়তে পারলি না, তুই ট্রাক কিনে আবার চালাবি, তুই কি ট্রাক ড্রাইভার হবি নাকি, তুই অন্য কিছু কর। আমি বললাম কি যে ভাই আমার তো আর অন্য কোনো অভিজ্ঞতা নাই ট্রাক চালানো ছাড়া, আর কি করব। তখন বললো কি যে শোন, তোরে আমি এই আমার যে ধান্দা আছে ধান্দা ধরাই দিব, তুই এই টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে, এখানে একটা ব্যবসা দে, আমি আমার পাশের দোকান খালি আছে, তোর আমি এখানে ধান্দা ধরাই দিই, তোর কাছে যদি আরও থাকে তাহলে দে, তোলো আমি তোরে স্বর্ণ গয়না টয়না সব আইনা দিব, বুঝছিস, তো এগুলোতে বিক্রি করে তুই এগুলো ভালো একটা দোকান দিতে পারবি বেশ বড়। তো যাই হোক আমি তার কথা শুনলাম, কারণ সে তাদের ছাড়া আমার কোনো ডিলার ছিল না যার কাছে আমি বিক্রি করি ওইগুলো। তো আমি তাকে সবগুলো এনে দিলাম, মোট দাম আসলো 1,25,00,000 টাকা, যাকে নিয়ে আমার বাপের জন্য কোনোদিন দেখিনি এত টাকা। তো একদম পিওর ডায়মন্ড ছিল। তো আমার কাছে তো এত টাকা দিছে ওরা, তাহলে ওরা কত টাকায় বিক্রি করবে সেটা আমি সেটা কিছু ভাবি নাই, আমি 1,25,00,000 টাকা পাচ্ছি সেটাই অনেক কিছু। তো সেই টাকা দিয়ে আমি তখন সেখানে ব্যবসা শুরু করলাম। তো 1,25,00,000 মানে অনেক টাকা, বহুত টাকা, কিন্তু আমার ঝোঁক ছিল ওই ট্রাক বা ওই কন্ট্রাক্টরের ওই সবের প্রতি বেশ ঝোঁক ছিল। তো আমি তখন সেইগুলোর জিনিসের প্রতি ঢুকলাম। তো ঢোকার পর ব্যবসা চলতে হচ্ছে ওই ভাইয়ের ব্যানারে, কারণ হচ্ছে গিয়ে আমি এত টাকা কোথায় পেলাম এটা তো সকলে দেখবে, দেখে জিজ্ঞেস করবে, তো ওই ভাইয়ের ব্যানারে চলতো, এবং ওই ভাই যেহেতু ব্যবসার অনেকটাই নিছে, তো আমার ধারণা যে ওই ভাই প্রায় আরও আমার থেকে বেশি লাভ করছে, 1-1.5 কোটি টাকার মতো বেশি লাভ করছে, লাভ করে আমাকে এই বেনিফিটটা সে দিছে। তো যাই হোক সে আমাকে হেল্প করছে, এতটাই যথেষ্ট, আমাকে তার ব্যানারে ব্যবসা করতে দিছে, লাভ হয়েছে আমার, কিন্তু ব্যানারে টানাইছে আমি তার। তো এরকম করে আমি তখন ব্যবসা শুরু করি। তো ব্যবসার শুরুর দিক দিয়ে একটু ব্যবসা বুঝতে কষ্ট হতো, উনি হেল্প করতো, তো ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ যে তিনি আমাকে এরকমভাবে হেল্প করছে।
তিনি যাই করুক না কেন। তারপর আমাকে ব্যবসা বুঝাইছে, ব্যবসা দাঁড় করাইতে সাহায্য করছে। তো এক পর্যায়ে প্রায় 3-4 বছরের ভিতরে আমার ব্যবসা পুরো হয়ে গেল, মানে হিট আর কি। আমি সেই স্বর্ণের করলাম, স্বর্ণের এক প্রকার ব্যাপারই হয়ে গেলাম। তো বাজুসের একটা রেজিস্ট্রেশন পর্যন্ত আমি নিয়ে নিলাম, কারণ আমার মেধা ছিল ওর থেকে বেশি ভালো। তো সব মিলিয়ে আমার তখন এই অলংকারের একটা বড় ব্যবসার বাজার তৈরি হয়ে গেল। সাথে করে আমার অন্যান্য যে ট্রাক ব্যবসা বা ঠিকাদারি যেসব ব্যবসা, সেগুলোর প্রতি আমার ছিল বেশ ঝোঁক। তো আমরা তো তখন সেখানে থাকতাম না, আমাদের অন্য ভালো একটা বাড়িতে থাকতাম। আমার আম্মাকে বোনকে কাম করতে দিতাম না। তো 3-4 বছরের ভিতরে এরকম বড় হবে আমি ভাবতে পারিনি, এবং আমার মেধা কাটিয়ে আমি আর ব্যবসা অনেক বড় করি। তারপর আমার বোনকে বিয়ে দিই। কিন্তু আমার ওর কথা বারবার মনে হতো, কারণ ওর জন্যই আমি এত পর্যন্ত আসতে পেরেছি। ওর ভাই যদি আমাকে এরকমভাবে হেল্প না করতো, তাহলে হয়তো আমি আজ পর্যন্ত ট্রাকই চালাই যেতাম, ট্রাকের হেল্পারই করতাম। কিন্তু ওকে যে আমি ভালোবেসে ফেলেছি, সেটা আমার সবসময় মনে থাকবে। এটাই হচ্ছে কি আমার মনে হতো সবসময়। আমি প্রায় দিনই বাসায় গিয়ে ওর ব্যবহার করা সেই জামা, যেটার ঘ্রাণ আমার কাছে ছিল একদম অমৃতর মতো। আমার কাছে মনে হতো যে ও আমার পাশেই শুয়ে আছে। আমার ওইটা নিয়েও আমি পাশে ঘুমাতাম, মনে হতো যে ও আমার পাশে আছে। ওর গায়ের একটা ঘ্রাণ ওইটার ভিতরে লেগেছিল। তারপর সেই কানের দুল, যে কানের দুলের দাম হয়তো আমার কাছে কয়েক শত কোটি টাকা দিলেও হয়তো সেটা আমি বিক্রি করতাম না, কারণ ওইটা ছিল আমার সেই নোবার, আমার যে প্রেমিকা ছিল, যাকে আমি ভালোবাসতাম, তার জিনিস আর কি। তো আমি নোবার কাছে যাওয়ার জন্য চেষ্টা করেছি। আমি সেই জঙ্গল পর্যন্ত গিয়েছি, কিন্তু আসলে সেখানে যাওয়ার পরে ওরা আমাকে যদি না দেখা দেয়, তাহলে তো আমি ওদেরকে দেখতে পারবো না। আর ওরা ওখানে আছে কিনা তাও আমি জানি না। কয়েকবার আমি গিয়েছি নোবার খোঁজে, কিন্তু ওদেরকে আমি পাইনি। হয়তো সঠিক লোকেশনে যাইনি, বা ওরা ওইখানে নেই, এরকম কোনো কিছু হতে পারে। তো প্রায় এরকম করে মাঝখানে আরও 7-8 বছর কেটেছে। আমার বয়স তখন প্রায় 26-27 বছর হয়ে যায়। তো ওই মুহূর্তে আসলে মূলত আমি আমার বাসা থেকে প্রেশার দিচ্ছিল বিয়ে করার। তখন আমি প্রায় কয়েক কোটি টাকার মালিক। তারপর আমার ট্রাকের ব্যবসা আছে, ঠিকাদারের ব্যবসা আছে। সব মিলিয়ে এত বড় লোক আমি যে হয়তো আমাকে আমার নিজেকেই চেনার কোনো উপায় নেই। আমি তখন আমার নিজেকে আয়নায় দেখলাম, চিনতে পারতাম না যে সেই আমি ট্রাক ড্রাইভার ছিলাম, যে 4-5 বছর ট্রাকে ঝুলেছি, হেল্পারি করেছি, ড্রাইভিং করেছি। সেই আমি এখন কত টাকার মালিক, তাও আবার আমার নোবার ভাইদের জন্য বা ওদের জন্য। ওরা হয়তো আমাকে এই হেল্পটুকু করেছে, কিন্তু আমার প্রেমিকাকে যদি আমি পেতাম, তাহলে জীবনটা হয়তো সার্থক হতো। তো যাই হোক, ওই রাত্রেবেলা ওইদিনকে আমি আমার কোম্পানিতে, আমার যে মেন হেড অফিস আছে, হেড অফিসে বসে আমি তখন আমার নিজের সিও রুমে তখন ডিউটি করছিলাম, মানে আমি তখন কাজ করছিলাম। তো আমি তো পড়ালেখা অতটা জানতাম না। আমি হয়তো ক্লাস 7-8 পর্যন্ত পড়েছি, কিন্তু কাগজে কলমে পড়ালেখা অতটা না জানলেও মোটামুটি আমার হয়তো পড়ালেখা অনেকটা শিখে গিয়েছি। আমি ইংরেজি সব কিছু শিখে গিয়েছি। তো ওইখান থেকে আমি তখন আমি রাত জেগে কাজ করছি। তো আচমকা ওই এসি রুমের ভিতরে আমার সেই নোভার গায়ের যে ঘ্রাণ এবং যে পারফিউম, সেই পারফিউম সম্বলিত একটি ঘ্রাণ আমার নাকের ভিতরে এসে আটকে গেল। তো আমি সঙ্গে সঙ্গেই কাগজপাতি ফেলে আমি আশেপাশে খুঁজতে লাগলাম, কোথায় কিরে, এই ঘ্রাণটা তো আমার খুব পরিচিত। তো আমি তখন উঠে আশেপাশে দেখতে লাগলাম। তো ওই মুহূর্তে আমি তখন কি করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। তো আমি তখন দাঁড়িয়ে বলতে লাগলাম, নোভা, তোমার কথা খুব মনে পড়ে। তোমার শরীরের এই ঘ্রাণটা আমার কাছে খুব প্রিয়। ওইরকম একটা পারফিউম আমি বানিয়েছি, যে পারফিউম আমি আমার রুমালে সবসময় রাখি। আমি দুবাই থেকে পারফিউমটা বানিয়েছিলাম, সেই পারফিউমটা আমি আমার কাছে সবসময় রাখি। তো মনে হলো যে সেই পারফিউমের ঘ্রাণই হয়তো আমার রুমাল থেকেই আসছে। তো আচমকা আমি খেয়াল করলাম, একটা কণ্ঠ আমার কানে ভেসে আসলো, এখনো তুমি আমাকে মনে রেখেছ? আমার ঘ্রাণ সম্বলিত রুমাল তোমার হাতে কিভাবে এলো? আর তুমি আমার নামের ট্যাটু করিয়েছো তোমার হাতে। সব মিলিয়ে তুমি যে আমাকে এখনো ভালোবাসো, সেটা আমি আসলেই জানতাম না। সত্যি ভালোবাসা খুব অদ্ভুত হয়। আমিও জানি না কেন তোমার প্রতি একটা অন্যরকম মায়া কাজ করতো। তোমাকে হয়তো ভালোবাসতাম, পরবর্তীতে তুমি চলে আসার পর আমি বুঝতে পেরেছি। তখন আস্তে আস্তে আমার সামনে একটা মেয়ের দৃশ্যমান হলো। সেই মেয়েটার চেহারার ভিতরে আগে সেই বাচ্চামো ছাপ, অথবা কণ্ঠের ভিতরে সেই বাচ্চামো ছাপটা আর নেই। আমি তখন কি করবো বুঝে উঠতে না পেরে দৌড়ে তাকে জড়িয়ে ধরলাম। আমি তখন বললাম, নোভা, তুমি এত বছর পর এসেছো, আমি জানতাম তুমি আসবা, এই জন্যই আমি তোমার অপেক্ষায় ছিলাম। আমি তোমাকে যে কতখানি ভালোবাসি আমি নিজেও বলতে পারবো না। তখন সে বলল কি যে আমিও তোমাকে অত বেশি ভালোবাসি। তুমি জানো, তুমি যখন চলে আসলে তখন আমি প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিলাম। তারপর আমি সেখানে কোনোভাবেই থাকতে চাচ্ছিলাম না। আমি বারবার বলতাম যে আমি ওর কাছে যাব, কিন্তু কেউ আমাকে সেখানে নিয়ে যেত না। তারপর আমাকে বেশ কিছুদিন ট্রিটমেন্ট এবং নানান ধরনের শিল্পদ্ধতি যেতে হয়েছে। এখন আমি অনেকটা সুস্থ, এখন আমি চাইলে তোমার কাছে আসতে পারি।
কিন্তু এতদিন তোমাকে লেগে গিয়েছে আমাকে খুঁজতে, কারণ হচ্ছে আমি তোমাকে খুঁজে পাইনি কোথাও। তুমি কোথায় হারিয়ে গেলে, আগের সেই ঠিকানায় কোথাও কোনো জায়গায় নেই। তোমাকে খুঁজতে আজকে আমার এতগুলো বছর লেগে গেল। তোমাকে অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। এক প্রকার তোমাকে আমি এখানে খুঁজে পেলাম এবং এখানে তোমার কাছে আমি চলে এসেছি। আমি তোমাকে ছাড়া এক বিন্দু থাকতে পারবো না। এই জন্য এখন থেকে আমি তোমার সঙ্গেই থাকবো এবং আমি আমার পূর্ণ শক্তি ফিরে পেয়েছি। আমি এখন চাইলে দৃশ্য অদৃশ্য সমস্ত কিছু করতে পারি। আমি এখন আগের থেকে বেশি শক্তিশালী হয়ে উঠেছি। এখন আমার আর কোনো বাধা নেই, কেউ আমার ক্ষতি করতে পারবে না। যেখানে তুমি আছো সেখানে আমার ক্ষতি কে করবে বলো? আমি তখন বললাম যে তুমি এত বছর পর সেটা বুঝতে পারলে, এত বছর পর তুমি আমার কাছে আসলে। সত্যি আমি তোমাকে কখনো হারাতে চাইনি, তাই বলে একে অন্যকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলাম। এত পরিমাণ খারাপ লাগছিল ওর জন্য, আর এত পরিমাণ ভালো লাগছে হঠাৎ করে যে বলে বোঝাতে পারবো না। যেন পৃথিবীর সমস্ত সুখটুকু এখানে পেয়ে গিয়েছি আমি। তারপর ওকে আমি আমার চেয়ারে বসানোর পর বললাম, জানানো বা আমার পুরো ঘর ভর্তি তোমার সমস্ত কিছু, আমার পুরো এই সিইও টেবিল ভর্তি সব কিছু তোমার নামে করা। এই কোম্পানির নামও আমি দিয়েছি তোমার নামে, নোভা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। দেখো, আর আমার যত কোম্পানি আছে সমস্ত কোম্পানি আমি তোমার নামে দিয়েছি এবং এই সমস্ত কিছু তো তোমাদের জন্য। তোমার ভাই আসার সময় আমাকে যে উপহারটা দিয়েছিল সেই উপহারের বদলতেই তো আমি জিনিসগুলো পেয়েছি, দেখো, এবং এগুলো সমস্ত কিছু তোমার। নোভা তখন আমাকে বলল, আচ্ছা ঠিক আছে চলো, এবার আমি বাসায় যাব, তোমার সঙ্গে তোমার বাসায়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে চলো, আমি গাড়ি রেডি করছি। ও তখন বললো, গাড়িতে না, আমি আমার সঙ্গে করে তোমাকে নিয়ে যাব, আমার যেভাবে আমি যেতে পারি ঠিক সেরকমভাবে। এখন তো আমার কোনো বাধা নেই, আমি চাইলে তোমাকে গায়েবীভাবে এখান থেকে নিয়ে যেতে পারবো। তারপর নোভা আমাকে তার সঙ্গে জড়িয়ে ধরে আমি তার দিকে তাকিয়ে আছি। আশেপাশে একটা আলোতে আমাদের ঘিরে ধরলো। বেশ খানিক্ষণ পর আমি আবিষ্কার করলাম আমি আমার নিজের ঘরের ভিতরে রয়েছি। নোভা আমার সমস্ত কিছু খুঁজে বের করেছে, আমার নিজের কক্ষ পর্যন্ত সে খুঁজে বের করেছে। ঘরের ভিতরে যাওয়ার পরে দেখি নোভার মতোই দেখতে এক ধরনের একটা মেয়ের ছবি আঁকা। আমি বললাম, এই ছবিটা আমি বিদেশ থেকে বানিয়ে নিয়ে এসেছি, আমার মনের কল্পনায় যেরকম তুমি ঠিক সেরকম। এই যে দেখো, তোমার পরনের সেই জামা, যে জামাটা তুমি রেখে গিয়েছিলে, এবং সেই জামাটা দেখো আমি কি সুন্দর করে বাঁধাই করে এখানে রেখেছি। আর আরেকটা জিনিস তোমার জন্য আছে। তাই বলে আলমারি খুলে আমি সেই কানের দুলজোড়া বের করলাম। বললাম, এই যে সেই কানের দুলজোড়া, যে কানের দুলজোড়া তুমি আমাকে দিয়েছিলে প্রথম দিন, মনে আছে তোমার? তারপর ও বললো, হ্যাঁ মনে থাকবে না কিসের জন্য, এটা আমি তোমাকে দিয়েছিলাম। তারপর আমি বললাম, আমি তোমাকে আজকে ফিরিয়ে দিচ্ছি সেই জিনিসটা আমার ভালোবাসার উপহার হিসাবে। ও বললো, তুমি আমাকে সত্যি অনেক ভালোবাসো, এই জন্য তুমি এই জিনিসটা বিক্রি করোনি, না হয়তো বিক্রি করতে। তারপর আমি নিজের হাতে ওকে পরিয়ে দিলাম। ও আমাকে জড়িয়ে ধরলো এবং আমি ওকে জড়িয়ে ধরে আছি। এই ভালোবাসার অনুভূতি আমি হয়তো কোনোদিন কোনো কিছুর পাল্লায় মাপতে পারবো না। ওকে আমি এত পরিমাণ ভালোবাসি এবং ও আমাকে এত পরিমাণ ভালোবাসে। আমাদের মাত্র সেই 3-4 দিনের পরিচয়, সেই 3-4 দিনের পরিচয়ের ভালোবাসা এতখানি গভীর হয় সেটা আমার আসলেই জানা ছিল না। ও তখন আমাকে এমনভাবে জড়িয়ে ধরলো, সেই যে জড়িয়ে ধরেছে আর কোনোদিন আমাকে ছেড়ে যায়নি। ও সবসময় আমার সঙ্গে থাকে, আমার এখানেই থাকে। আজকে আমি যা হয়েছি সব ওর জন্য, যতটুকু অর্জন করেছি সব ওর জন্য। না হলে হয়তো ট্রাক ড্রাইভার হয়ে আমি থেকে যেতাম, কিন্তু ওরা আমাকে যে সাহায্য করেছে, বিশেষ করে ওর পরিবার, তা কখনো ভুলবার নয়। বেশ কিছুদিন পর ওর ভাই এবং অন্যান্য সকলে আসলো এবং বলল, তোমাকে যে কত জায়গা খুঁজেছি ভাই, কোথাও পাইনি। তুমি আগের যে ঠিকানায় থাকতে সেই ঠিকানার কেউই বলতে পারে না তুমি কোথায় আছো। আর আমরা তো চাইলেই সমস্ত জায়গায় যেতে পারি না। যতটুকু খোঁজখবর করে পেয়েছি, যাক তোমাকে পাওয়া গিয়েছে। আমার এই বোনটা তোমার জন্য পাগল। তুমি যখন তাকে ওইখানে রেখে এসেছিলে না, জানি না তুমি তার প্রতি কি জাদু করেছো, সে ওই সময় থেকেই তোমার প্রতি পাগল। এবং পুরোপুরি যখন সুস্থ হলো, তারপরে ও তোমার কাছে আসার জন্য এমন করলো যে আমরা আসলে না খুঁজে পারলাম না। এর পরবর্তীতে নোভাকে বিয়ে করে এখন আমি ভালোই আছি। আমার কাছে যদি সমস্ত কিছু না থাকে, ধন সম্পদ সমস্ত কিছু যদি চলেও যায়, তাও হয়তো আমার ওকে ছাড়া চলবে না, কারণ আমি ওকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, এবং আপনারা যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, ভিডিওতে লাইক না করে থাকেন এবং কমেন্ট না করে থাকেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কারোর জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।